40তম বিসিএস এর গাণিতিক যুক্তির লিখিত ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকে 13 নম্বর লেকচারে চলে আসছি। আমাদের আজকে টপিকসের নামটা একটু আমরা দেখে নিই যে আমরা কোন বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের আজকে টপিকসটা হচ্ছে সরল দ্বিঘাত সমীকরণ। এই অংশটুকু আমরা মনে হয় এর আগে করেই ফেলছিলাম। কোথায় করছি আমরা? এটা অনেকটা হচ্ছে সরলের অঙ্কের বেসমেন্টের মতন, ঠিক আছে? সরলের অঙ্কগুলো যেরকম সমাধান করতে হয়, এই অঙ্কগুলো ওই রকমই সমাধান, কিন্তু সমীকরণ বানাই নিয়ে হচ্ছে আমাদেরকে কাজগুলো কভার করতে হয়। দেন আছে হচ্ছে ধারার অঙ্কগুলো, যেটা আমরা প্রিলিতে মনে হয় অনেকেই করে ফেলছিলাম। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই 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 হচ্ছে সহজ, কারণ এটার ম্যাক্সিমাম অংশ আপনাদের করা। এখন শুধু প্রিলিতে যেভাবে আপনারা কাজ করছেন এখানেও একইভাবেই কাজ করবেন, তবে লিখে এই এতটুকুই শুধু ডিফারেন্স, এখানে কোনো পার্থক্য নাই। সেটের অঙ্কগুলো যেটা আছে সেটাও আমরা পিলিতে সেটগুলো দেখে নিছি, সংযোগ সেট কেমন হয়, সেট সেট কেমন চলে আসছে, পূরক সেট কেমন হয়, এগুলো আমাদের পিলিতে পড়া ভাই। ওই জিনিসগুলোই হচ্ছে এখানে আমাদের কাজে লাগবে। ভেন চিত্রের কিছু কোশ্চেন আমরা ছোটবেলায় বড়বেলায় যেগুলো পিলিতে আমরা পড়াশোনা করছি সেখানে আসছে ভেন চিত্র। এখানেও ভেন চিত্রের কোশ্চেনগুলো প্রায় প্যারালাল, একই টাইপেরই মতন কোশ্চেনগুলো এখানে আসে। তবে সেখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে ভেন চিত্রের অঙ্কগুলো পিলিতে যখন আমরা করছিলাম তখন আমরা কিছু ভেরিয়েবল বেসমেন্টের কাজ করছি, আর এখানে হচ্ছে আপনাকে হয় ল্যাঙ্গুয়েজ অথবা ফর্মুলা দিয়ে কাভারগুলো করতে হবে। এখন সেই ফর্মুলা বা কাভার আমরা কিভাবে করব সেটার জন্যই হচ্ছে আমরা এই ক্লাসে চলে আসছি। আমরা স্টেপ বাই স্টেপ এখন একটু দেখা শুরু করব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব? সরল এবং দ্বিঘাত সমীকরণে। এই সমীকরণ বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে প্রথম একটা কোশ্চেন, যে সমীকরণ জিনিসটা কি আসলে। সমীকরণ হইতে গেলে আমাদের অবশ্যই একটা জিনিস দরকার, যেটা ছাড়া এটাকে কখনোই সমীকরণ বলা যাবে না, আর সেটা হলো ইকুয়াল সাইন। এই সমীকরণ হইতে গেলে অবশ্যই আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন ছাড়া এটাকে কখনো আমরা সমীকরণ বলতে পারবো না। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন পরের কথা, যে সরল এবং দ্বিঘাত কেন বলতেছেন। সরলের অংশগুলো হচ্ছে কেমন, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আপনাকে বলা হইলো যে এরকম করে যে 2, এখান থেকে বলা হইলো এক্স এর মানটা বের করেন বা ওয়াই এর মানটা বের করেন, এরকম করে আপনাকে বলে দেওয়া হইলো। বা এরকম ধরেন আছে 2 প্লাস ওয়াই, এরকম আপনাকে বলা হলো এক্স এর মানটা কত আসবে। একদম সিম্পল অঙ্কগুলো এগুলো। এই ধরনের সমীকরণ যেগুলো থাকে সেগুলোকে সাধারণত আমরা বলি হচ্ছে সরল বেসমেন্টের। আর দ্বিঘাত হচ্ছে ঘাত যেখানে দুইটা থাকে, যেমন এক্স স্কোয়ার প্লাস আপনার দেওয়া হইলো 2x প্লাস দেওয়া হইলো আপনার 12 ইকুয়াল টু বলা হইলো যে এই সমীকরণে তাহলে এক্স এর মানটা কত আসবে বলে। এই সমীকরণগুলোতে আমরা বলতেছিলাম দ্বিঘাত। ঘাত হচ্ছে কোনটা? এই যে সূচকের ক্ষেত্রে যে অংশটুকু আমরা পাওয়ার বলতাম, সূচকের অংশে যে অংশটুকুকে আমরা এই পাওয়ার নাম দিয়ে বলতাম, সেটাকেই এখানে বলতে হচ্ছে আমাদের ঘাত হিসাবে, ঠিক আছে? এই পাওয়ারের বাংলাটাই মূলত আমরা বলি হচ্ছে ঘাত। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের আসলে ঘাত কথাটা আসতেছে কোথায় থেকে। ঘাত কথাটা আসতেছে এই পাওয়ারটা, যেটা আমরা বলি আমরা ঘাতের চাইতে কিন্তু পাওয়ার শব্দটা বেশি বুঝি, তাই না ব্যাপারটা? তাহলে এই পাওয়ারটাকে আমরা বাংলায় বলতেছিলাম ঘাত। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই ঘাত যদি কখনো দুইটা হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছিলাম দ্বিঘাত। অর্থাৎ এক্স এর পাওয়ার এখানে কত চলে আসছে, এক্স এর পাওয়ার এখানে চলে আসছে হচ্ছে আমাদের 2, এই জন্য এটাকে আমরা বলতেছিলাম দ্বিঘাত। যদি এটা 3 হইতো তাহলে আমরা বলতাম ত্রিঘাত, ঠিক আছে? 4 হইলে ফোর্থ ঘাত, এরকম করে আমরা বলতাম চতুর্থ ঘাত, এরকম করে। তাহলে এই অংশটুকুকে আমরা বলতেছি এগুলো হচ্ছে সরল, আর এইরকম ঘাত যদি দুইটা থাকে তাহলে সেটাকে আমরা বলতেছিলাম দ্বিঘাত। ঘাত হচ্ছে দুইটা। এই হচ্ছে ব্যাপার, জাস্ট সমাধানে এখানে আর অন্য কোনো কিছু নাই। সেটা ডিরেক্ট সমাধানও হইতে পারে, কোনো একটা প্রবলেম দিয়ে আমাদেরকে বললো যে এটা সমাধান করেন, এরকমও হইতে পারে। বা এমনও হইতে পারে শব্দ দেওয়া থাকলো, কথা দেওয়া থাকলো, সেন্টেন্স দিয়ে আপনাকে কোনো একটা কোশ্চেন দিল, যেই কথাগুলোকে প্রথমে এইরকম সমীকরণে কনভার্ট করতে হয়, দেন আমাদের যাইতে হবে হচ্ছে সেটার সমাধানে। ওকে, তাহলে চলেন আমরা কিছু কোশ্চেন দেখে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে। ওকে, তাহলে 36 বিসিএস এর একটা কোশ্চেন আমাদের প্রথম চলে আসলো, দেখি এই কোশ্চেনে তারা আমাদেরকে কি বললো আর কিভাবে আমরা সমাধান করব দেখে নিই।
বিখ্যাত কোশ্চেন, কারণ এটা আমরা ফর্মুলাই মুখস্থ করতাম। দেখেন ax² + bx + c = 0, এবং ওরা বলে দিল যে এর মানটা 0 সমান হইতে পারবে না। সমীকরণটির সমাধান করে x এর মান নির্ণয় করেন, x এর মান নির্ণয় করতে হবে। তো এইটা মনে হয় আমরা দেখেন ছোটবেলায় কিন্তু মুখস্থ করতাম, তাই না? যে x² bx + c হইলে তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণে মান বের করার জন্য আমরা কি করি, আমরা বের করি যেটা, সেটা হচ্ছে -b, আমরা মুখস্থ করতে পারি এটা, কিন্তু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুটের উপর b² মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ আমাদের b² মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এই ফর্মুলাটা যেটা আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, এরা এখন আমাদেরকে বলতেছে যে এটা মুখস্থ টুখস্থ নাই, আপনি কি জানেন না জানেন আমি জানি না, এটাকে প্রমাণ করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে আমরা কিন্তু জানি যে এটাই হয়, এটার মান এটাই হয়, এখন সেটাই আমাকে মনে মনে কি করতে হবে, এই অংশটুকু এখন প্রমাণ আমাকে করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মুছে দিই, ধরেন এটা নাই, এটা আমাদের কিন্তু মুখস্থ, আমরা মনে মনে প্রমাণ করতেছি, কিন্তু ওরা কিন্তু আমাকে প্রমাণ করতে বলে না, ওরা বলছে এক্স এর মান করেন, মানটা নির্ণয় করেন। আর আমাদের এটা হচ্ছে মুখস্থ যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলের মানটা হচ্ছে চলে আসে কি -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন এটাকে আমরা এখন দেখি কি করতে পারি। বিখ্যাত জিনিস, এটা কিন্তু ছোটবেলায় আমরা করছি, তারপরে এখন বড়বেলায় এসে আরেকবার দরকার। তাহলে আমরা প্রথমে লিখে দিলাম প্রশ্নানুসারে, ঠিক আছে? তাহলে প্রশ্নানুসারে এই জিনিসটা লেখার পরে আমরা চলে আসলাম মূল কোশ্চেনে, x² + bx + c। আমরা প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে 4a দ্বারা গুণন করে দিলাম সবগুলো পাশকে, 4a দ্বারা গুণন, 4a দ্বারা গুণন, 4a দ্বারা গুণন, জিরোর সঙ্গে যা গুণন করব সেটা তো জিরোই চলে আসে, লেখার দরকার নাই। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এইরকম কেন করলেন, তার কারণটা হচ্ছে এখন দেখেন আমরা এটাকে যদি ভাঙ্গাই দেই তাহলে আমাদের চলে আসে 4a² x², এটাকে ভাঙ্গাই দিলে আমরা পাই হচ্ছে 4a² x²। এটাকে যদি বর্গ আকারে লিখতে পারি তাহলে 4 কে আমরা 2 বানাইতে পারি, a² কে a বানাইতে পারি, x কে শুধু x² থেকে x নিয়ে আসলাম, তাহলে এটার বর্গ করা আর এটা করা মনে হয় একই কথাই। তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা লিখে দিলাম 2ax² হয়। ওকে, তার মানে এটাকে আমরা a বানাইলাম, ব্যাপারটা হচ্ছে এইরকম যে a² এরকম আমরা বানাই দিলাম a²। তারপর আমাদের দরকার 2ab, তাহলে 2 এর মানটা হচ্ছে এই পুরাটাই 2ax, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে a, আর এই জায়গাটাই হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটা b। ঠিক আছে, তাহলে একটা b এখান থেকে নিলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4axb, এটাই মনে হয় আছে, দেখেন 4a আমাদের xb, এটাকে ভাঙ্গাই চুরে এরকম করে লিখলাম। তাহলে সূত্র বানাইতে গেলে এখানে একটা নতুন জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদেরকে এই জায়গাটায় b², এটা দরকার, কিন্তু আমাদের এখানে তো কোথাও নাই, এই জন্য আমরা এটাকে কাভার করার জন্য আরেকটা -b² নিয়ে আসলাম, যাতে ফাইনালি এই দুটা কাটাকাটি করে দিলে আমাদের কি হয়, জিনিসটা ঠিক থাকলো। ঠিক আছে, আর সঙ্গে এখানে +4ac যা ছিল তাই থাকলো। তাহলে আমরা দুইটা কাজ করছি, এখানে প্রথমে 4a দ্বারা গুণন করে দিলাম, তারপরে মূল অংশটুকুর সঙ্গে আমরা -b নিয়ে আসছি, এখানে একটা -b² নিয়ে আসছি, এখানে একটা +b² নিয়ে আসছি। ওকে, দুইটা একই মান যোগ বিয়োগ করলাম, কাটাকাটি হয়ে যাবে। তাহলে প্রথম অংশটুকুকে আমরা একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারি যে a² + 2ab প্লাস হচ্ছে b²। তাহলে এটাকে কি ফর্মুলার মধ্যে নেওয়া যায়, আমাদের a + b² এর ফর্মুলার মধ্যে নেওয়া যায়, ইকুয়াল টু এই -b এই পাশে চলে আসলো প্লাস হইলো, আমাদের 4ac এই পাশে ছিল প্লাস অবস্থায়, ওই পাশে চলে গেল মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি এই বর্গটা উঠাই দেই তাহলে এই পাশে বর্গমূল হয়, আর এই বর্গমূলের মানটা ডেফিনেটলি হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, কারণ আমরা সবাই জানি যে একটা সংখ্যাকে বর্গমূল করলে তার মান দুইটা চলে আসে, শুধু 3টা আমরা বলতে পারবো না, এটা প্লাসও হইতে পারে, এটা মাইনাসও হইতে পারে, যে কোনোটাই হইতে পারে এখানে। ওকে, তাহলে ডান এই অংশটুকু আমরা তাহলে এখান থেকে 2ax + b ছিল, তাহলে এই b ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, আর একটু আগাই গেলাম আমরা, 2a এখানে গুণন অবস্থায়, ওই পাশে গেলে ভাগ, তাহলে এখানে x থাকলো, 2aটা এই পাশে নিয়ে আসলাম, এই যে পুরাটার নিচে 2a দ্বারা ভাগ হয়ে গেল। তাহলে এটাকেই আমরা তখন বলতেছি এটাই হচ্ছে আমাদের x এর মান, দেখেন x এর মানটা চলে আসলো, দ্যাটস ওয়াই, তাহলে উত্তর হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের একদম পরিচিত ছোটবেলার বীজগণিতের একটা প্রমাণ আমরা দেখে আসছি দ্বিঘাত সমীকরণের জন্য, যে দ্বিঘাত সমীকরণের মানগুলো কেমন হচ্ছে।
মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই যে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মানটা এখানে চলে আসলো। তাহলে এটার সঙ্গে সঙ্গে আমরা প্রমাণটাও দেখে নিলাম যে আমাদের এই কোশ্চেনের প্রমাণটা কেমন চলে আসে। ওকে, তাহলে এটা আমরা যেহেতু দেখলাম, তাহলে এটার প্যারালাল আরো কিছু কোশ্চেন আমাদের ডেফিনেটলি দেখা উচিত, দেখি সেই কোশ্চেনের প্যাটার্নগুলো কেমন চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব হচ্ছে দ্বিতীয় কোশ্চেনে। তাহলে দ্বিতীয় কোশ্চেনে চলেন দেখি কি বলতেছে। একটু লম্বা কোশ্চেন, ক নাম্বার আগেরটা ছিল, এটা হচ্ছে খ নাম্বারটাতে, তার মানে আড়াই আড়াই করে বেসমেন্টের আমাদের নাম্বারটা আমরা একটু বড় করে নিই দেখার সুবিধার জন্য। আমাদের বললো যে প্রাপ্ত সূত্র প্রয়োগ করে, এই যে দেখেন একটা প্যাচ লাগাই দিল তারা এখানে, প্রাপ্ত সূত্র প্রয়োগ করে। কোশ্চেন হচ্ছে কোন প্রাপ্ত সূত্র আমরা এখানে প্রয়োগ করব, এটা হচ্ছে আমাদের জন্য এখানকার দেখার বিষয়। যে এই প্রাপ্ত সূত্রটা ওয়েক করব মানে হচ্ছে আমরা আগের যে ক নাম্বার অপশনে পাইছিলাম যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে ভেরিয়েবলের মানটা অর্থাৎ এক্স এর মানটা কেমন চলে আসতেছিল, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুট অফ ডিভাইডেড বাই হচ্ছে 2a। এখন এই ফর্মুলাটাকে তারা ব্যবহার করতে বলছে, আপনি ইচ্ছা মতো করবেন সেটা হবে না, তার মানে আমাদের প্যাচ লাগাই দিছে এই জায়গাটা যে প্রাপ্ত সূত্র প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করতে হবে, করে এখন আমাকে সমাধান করতে হবে এই অংশটুকু। তার মানে সমাধান করা মানে ডেফিনেটলি এখান থেকে তাহলে কার মান বের করতে হবে, আমাদের এক্স এর মানটুকু এখান থেকে বের করে নিয়ে আসতে হবে যে কত চলে আসবে। এই এক্স এর মান বের করতে পারলে আমাদের জন্য কাজটা কমপ্লিট। ওকে, ডান। তাহলে এখন আসেন, তাহলে এবার আমরা একটু চলে আসি মূল কোশ্চেনে। প্রশ্নানুসারে আমাদেরকে কি বলছে, প্রশ্নানুসারে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হইল যে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস 12 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু আমাদের 8। ওকে, তাহলে এখান থেকে মান বের করব। তাহলে প্রথম কথা আমরা একদম সিম্পলি এক্স দ্বারা গুণন করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স চলে আসলো। এই পাশে যা ছিল সেখানেও আমরা নিচের অংশটুকুকে গুণন করে দিয়ে 8 রেখে রাখলাম। আর এটা মনে হয় পুরাতন একটা গল্প আমাদের, সেটা হলো যদি একই রকম ডাটা আমরা বিভিন্ন জায়গায় পাই তাহলে আমরা সেটাকে একটা নির্দিষ্ট ভেরিয়েবল ধরার চেষ্টা করি, কারণ এই ডাটাগুলো বড়। এই কারণে আমরা দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স কে এ দ্বারা এখানে ট্রিট করলাম, বলে দিলাম বা ধরে নিলাম এ দ্বারা। তাহলে আমরা বলতে পারি এখানে এ প্লাস 12 বাই এ ইজিক্যাল টু 8 হয়। কেন? কারণ মিডিল টার্মটা সহজ হয়ে যাবে। আমরা দেখেন এই জায়গাটায় মিডিল টার্ম তো করতে পারবো না, এখানে আমাকে সূত্র তো প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে এখানে লসাগু করলে এ স্কোয়ার প্লাস 12 আমাদের চলে আসলো ইকুয়াল টু 8, এই পাশে চলে আসলো, তাহলে 8 তাহলে এটাকে আমরা এখানে একটা লাইন গ্যাপ দিয়ে দিছি। এটা বাচ্চাদের মতন করে করার দরকার নাই যে এ আর নিচে কিছুই নাই মানে 1 এর লসাগু এ হয়, তাহলে এ গুণন করে দিলে আমাদের এ স্কোয়ার চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের চলে আসলো 12। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা না লিখে আপনি সরাসরি এ স্কোয়ার প্লাস 12 এখানে লিখে দিলেন, এই এ পাশে চলে আসলো, গুণন হয়ে যায় আমাদের 8 চলে আসলো। ওকে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস 8 প্লাস 12 আমরা পেয়ে গেলাম। তাহলে দেখেন আমাদের মূল সূত্রটা হচ্ছে কি ছিল, মূল সূত্রটা এরকম ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে আগের যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেটার মূল অংশটুকু এইরকম ছিল। আর এখন যেটা বলতেছে সেখানে আসতেছে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস 8a প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এটার সঙ্গে আমাদের মিলটা কোথায়, এখানে দেখেন সি, এটার সির মান হচ্ছে এটা bx, তাহলে এই 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 মান হচ্ছে আমাদের x, আর এই যে -8 এটার মান হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে a হচ্ছে আমাদের কোনটা, a হচ্ছে আমাদের এখানকার এক্স স্কোয়ার, তাহলে এটার সঙ্গে আমাদের কিছুই নাই, তার মানে এই অংশটুকু ঠিক আছে আমাদের জন্য। ঠিক আছে, এ এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এর মানটা কোথায় গেল, এর মানটা কিছুই নাই মানে হচ্ছে কত চলে আসবে, 1 আকারে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম এর মানটা হচ্ছে আমাদের 1, বির মানটা হচ্ছে -8, আর আমাদের সির মানটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই 1টা হচ্ছে আমাদের সির এর মান এটা। ওকে, তাহলে এখন দেখেন এখান থেকে তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, আমরা এর মান বলতে পারি -b, তাহলে -b মানে হচ্ছে বি এর মান -8, মাইনাসে মাইনাসে +8। ঠিক আছে, তারপরে প্লাস মাইনাস তো ঠিকই আছে, স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বির মান হচ্ছে -8 এটার স্কোয়ার -4ac, 4 এর মান হচ্ছে আমাদের এই যে কত ছিল 1, আর সির মান আমাদের কত ছিল 12, এই যে 12 সির মানটা ডিভাইডেড বাই 2a,
টু ইন্টু এর মান হচ্ছে কত ছিল 1, ঠিক আছে, এই সেই 1, ঠিক আছে, এই যে এর মানটা 1 ছিল। এই যে ফর্মুলাটা সাইড নোট হিসেবে আমরা দিয়ে দিলাম, যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু এইরকম হয়, তাহলে এখান থেকে আমরা মানটা বের করলে এমন চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে এখন মানটা ভাঙানো শুরু করি আমরা। চলেন, আমরা এখানে +8 আছে দিলাম, প্লাস মাইনাস আছে দিলাম, স্কোয়ার রুট অফ করলাম, 28টা 64, বিয়োগ করব কত, 4 12 48, বিয়োগ করলে আসলো হচ্ছে আমাদের কত, 16। এটা বিয়োগ করলে 16, 16 বর্গমূল করলে +-4 চলে আসলো। তাহলে প্লাস মাইনাস এই যে এখানে দেওয়া আছে, আর তো নতুন করে দিতে হবে না, নিচে 4। এখন এইখানে ঝামেলাটা হচ্ছে দুইটা, কেন, কারণ এই অংশটুকু তো প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাহলে আপনাকে দুইবার নিতে হবে, একবার প্লাস চিন্তা করতে হবে, আবার এই অংশটুকুকে একবার মাইনাস চিন্তা করে ক্যালকুলেশন করতে হবে, কারণ দুইটা মান পাবো। তাহলে আমরা বললাম এখানে প্রথমত a ইজ ইকাল টু, তাহলে 8 + 4 = 2, অতএব a ইজ ইকাল টু 6, বা তাহলে আমরা এখান থেকে লিখে দিলাম x² + x, এর মানটা বসাই দিলাম, সাইড নোট দেওয়া হইলো 6, তাহলে এখান থেকে এই অবস্থায় আসলো। আবার সেই একই ফর্মুলা, -b + -b² - 4ab / 2a, এখানে -b, b এর মান হচ্ছে 1, b² - 4a এর মানও হচ্ছে আমাদের 1, আর c এর মান হচ্ছে আমাদের এই জায়গাটায় কত চলে আসতেছে, এই জায়গাটায় হচ্ছে -6, ঠিক আছে। তাহলে b² - b প্লাস মাইনাস b², মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই যে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর মান 1, আর আমাদের c এর মান 6 / 2a চলে আসলো। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা দুইটা মান পাচ্ছি। এই দুইটা মান আলাদা করে দেখানোর দরকার নেই, আপনি এইভাবে মনে মনে এখানে ক্যালকুলেশন দেখাই দিতে পারবেন যে এটা যদি প্লাস হয়ে যায় তাহলে কত আসবে, +-1 আমাদের আসতেছে 4, 2 দ্বারা ভাগ করলাম 2 চলে আসলো। যদি মাইনাস হইতো -5 আর -1 -6, -6কে 2 দ্বারা ভাগ করলে -3 চলে আসে। আর দ্বিতীয়টা যদি এখানে মাইনাস আমরা নিতাম 8 - 4 / 2, তাহলে এখানে চলে আসতে হচ্ছে আমাদের কত, 2, কারণ এটা 4 চলে আসতেছে, 4কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 4 আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন দেখেন আমাদের ক্যালকুলেশন যখন আমরা কভার করতে যাচ্ছি, তখন দুইটা পাশ কিন্তু আলাদাভাবে আমরা এখানে সিলেকশন করে ফেলছি। কেন দুইটা পাশ আলাদাভাবে আমরা সিলেকশন করে ফেলছি, কারণ আমরা যাকে শো করাবো, এই খাতাটা যাকে শো করাচ্ছি আপনাদের, তাকে যতটা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো সেটা আমাদের জন্য বেটার। আমাদের টার্গেট হচ্ছে ইজিলি আমরা যেন একটু রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এবারে একটু আসেন এই অংশটুকুতে, তাহলে মাইনাস করে আমরা মান পাইলাম 2, আগের মতনই সেম প্রসেস, এর মানটা বসাই দিলাম, 2 আসলো, আমরা 2কে এই পাশে নিয়ে চলে আসলাম, সূত্র আমরা জানি, আবার নতুন করে লিখে দিতে হবে না, এই জায়গাটায় একই সূত্র, আর বলতে হবে না কারণ একবার ইউজ করাই হয়েছে। x এর মান আমরা বের করলাম, -b, b এর মান হচ্ছে 1, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b², 1 এর স্কোয়ার, -4ac, মাইনাস, আর c এর মান মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আসলো, 4 এর মান 1, c এর মান হচ্ছে 2, ঠিক আছে, চলে আসলো / 2a, 2 ইন্টু এর মানটা হচ্ছে 1, এই করে আমরা -1 প্লাস মাইনাস এখান থেকে 3 পাইলাম। তাহলে এখান থেকে দুইটা মান পাচ্ছি, যদি প্লাস হয় প্লাস আর মাইনাস, তাহলে উপরে 2 2 দ্বারা ভাগ করলাম 1 হইলো, মাইনাস হইলে -3 -1 -4, -4কে যদি 2 দ্বারা ভাগ করে দিই -2 চলে আসলো। তাহলে এখন আমরা বলে দিতে পারি, সরি, নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের কি চলে আসতেছে, নির্ণয় সমাধান হচ্ছে আমাদের 4টা, একবার 2, একবার 1, একবার -2, একবার -3, 4টা আমাদের সমাধান আসছে। ওকে, তাহলে আমাদের 4টাই এখানে লিখে দিতে হবে যে নির্ণয় সমাধান x = সিকোয়েন্সিয়াল অর্ডারে গেলাম, -2 -3 তারপরে 1 এবং হচ্ছে আমাদের 2, এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ x এর মানটা। আমার অ্যান্সার একটু কাটাকাটি হয়েছিল, এটা একটু ঠিক করতে হবে, কাটাকাটিগুলো যেন না আসে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা উত্তরে একবারে দিয়ে দিলাম কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে এরকম। আর এই জায়গাটা আসলে উচিত ছিল এরকম করে লেখা উত্তরটা, যে -2 কমা হচ্ছে -3, তারপরে কমা ফরম্যাট যেটা আসলে বলে সেটা হচ্ছে এবং, এই জায়গাটায় কমা না দিয়ে আসলে বলা উচিত ছিল আমাদের এবং, এবং হচ্ছে কত 2, এরকম করে বলা উচিত ছিল, -2 -3 1 এবং 2, এই এবং আসা মানেই হচ্ছে এইবারে শেষেরটা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আসলে কিন্তু অরিজিনাল একটা আমাদের অথেন্টিক বা হচ্ছে ফরম্যাটটা বলতে পারেন, যে আমাদের একদম অরিজিনাল ফরম্যাটটা আসলে কেমন হওয়া উচিত, তাহলে জিনিসটা এরকম হওয়া উচিত। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দেখে ফেললাম, যে খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার 36তম বিসিএস এর যেটা আসছিল সেটার স্ট্রাকচারটা কেমন হয়। তাহলে দেখেন এরকম কিছু কিছু সময় অঙ্কগুলো পাওয়া যায় যেখানে তারা দুইটা ম্যাথ দেয়, প্রথম ম্যাথে
একটা ফর্মুলা আপনাকে নিয়ে আসতে বলে, অর্থাৎ ফর্মুলার মধ্যে আমরা নিয়ে আসতে পারি এরকম একটা সিকোয়েন্স তারা দিয়ে দিলে এক্স এর মান যেরকম করে নিয়ে আসলো, এটাকে তারা পরবর্তীতে এইরকম আরেকটা অঙ্কেতে প্রয়োগ করতে বলবে যে আপনি এখান থেকে এক্স এর মান ইচ্ছা মতো বের করবেন। এটা করা যাবে না যে আমি এই দিক ওই দিক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হচ্ছে আমি এক্স স্কোয়ার ধরেন কাটাকাটি চলে গেল, শুধু এক্স পাইলাম, তাকে রেখে যে আমি ক্যালকুলেশন গুলো করব, এটা করা যাবে না। তার মানে আপনাকে তারা বলেই দিছে প্রাপ্ত সূত্র প্রয়োগ করে, তার মানে সিকোয়েন্সটা আমাদের হাতে না, সিকোয়েন্সটা তাদের হাতে। তারা এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে প্রাপ্ত সূত্র প্রয়োগ করে আপনাকে এই কাজটা করতে হবে। ওকে, ডান। তাহলে এই কথাটা আমরা বুঝে গেলাম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন তাহলে চলেন তো দেখি এইরকম আমাদের সরল বা দ্বিঘাতের আর কেমন কোশ্চেন হতে পারে। এই যে আমাদের চলে আসলো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে 32তম বিসিএস এর কোশ্চেন। দেখি আমরা একটু বড় করে নিই আমাদের দেখার সুবিধার জন্য। 2 নম্বর কোশ্চেন দেখেন, 2 নম্বর কোশ্চেনে কি করছে, এটাও হচ্ছে আমাদের সরাসরি যে সমাধান করতে বলছিল এরকম কোশ্চেন। আর আমরা এটা আগেই জানি যে এখানে পাশে 2 লেখা যায় না, 2টা উপরে লিখতে হবে, 2 নং প্রশ্নের উত্তর লিখে এরকম টান দিয়ে তারপরে আমাদের আসতে হবে। তাহলে চলেন আমরা এটা যদি সমাধান করি, তাহলে সহজ কথা এক্স এর মান আমাকে বের করতে হবে। ডান। তাহলে আমরা এখন কি করব, আমরা আলাদা আলাদা সিকোয়েন্স চিন্তা করব। আমি যদি এটাকে বর্গমূল করি, তাহলে সেটা কি শুধু একটার উপরে নাকি দুটার উপরে? দুটার উপরেই। আমি এই জন্য দুইটাকে আলাদা আলাদা ভাবে একটু লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। এখানেও বর্গমূল উপরে নিচে আমাদের দুইটাকেই করতে হবে, দুটাকেই আমরা করে দিলাম। সমান এই পাশে যা ছিল তাই রাখলাম 25/12। এখন এই অংশটুকু যেটা ছিল সেখানে আমরা নিচের দুইটাকে লসাগু আকারে নিলাম, নেওয়ার পরে এই দুটা কাটাকাটি, এই এক্স রুট যদি গুণন করে দেই, রুট এক্স গুণন করে দিলে আমাদের চলে আসে শুধু এক্স, তাই না? কারণ পাওয়ার হাফ যোগ করলে 1 চলে আসে, সেটা তো আর লিখতে হয় না। তাহলে এই দুটা গুণন করলে আমাদের চলে আসলো এই সেই এক্স। পরেরটা সেম অ্যাজ যে রুট এক্স প্লাস 16, আবার যদি আপনি হচ্ছে এটার সঙ্গে রুট একই মান এক্স প্লাস 16 যোগ করেন, গুণন করেন, তাহলে এটার মানও পাবেন শুধু এক্স প্লাস 16, শুধু এই অংশটুকু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখেন দুইটা মান আপনি পেয়ে গেছেন এই জায়গাটায়। তাহলে এখান থেকে এই দুইটা গুণন করে এক্স প্লাস এই যে দেখেন 16 চলে আসলো, এ পাশে যা ছিল তাই থাকলো, কোনো সমস্যা নেই। নিচেও আমাদের যা ছিল সেটাকে আমরা গুণন করে দিলাম। ঠিক আছে, ব্যাপারটা এইরকম দেখেন, √2 ইন্টু √3 যদি লেখা হয়, তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি √2 ইন্টু 3। ঠিক আছে, কারণ এই দুইটা আলাদা বর্গমূল হইলেও সেটা তো গুণন অবস্থায়, তাহলে দুইটা সংখ্যাকে গুণন করে একবারেও আমি বর্গমূল দিতেই পারি। ওকে, তাহলে এখানেও তাই করলাম। দেখেন এই যে পোর্শনটুকু যেটা ছিল √x প্লাস 16 √6, তাহলে আমরা এই দুটাকে গুণন করে দিতে পারি, x দ্বারা গুণন করে দিলাম x², আর এখানে আসলো 16x, এটাকে আমাদের কি করতে হবে, বর্গমূল করে দিলাম আমরা। ওকে, তাহলে আর উপরেরটা যোগ করে দিলে 2x প্লাস 16 চলে আসলো, 2x প্লাস 16 চলে আসলো। এটাই সমান, তাহলে আমরা বলতে পারি 25/12। এটা সমান হচ্ছে 25/12 চলে আসলো। এখন এটাকে আমরা কি করব, এটাকে এখন আমরা ক্রস গুণন করে দিতে পারি। 12 দ্বারা গুণন করলাম 2 কে, 12 দোকানে 24x, 12 দ্বারা 16 কে গুণন করলাম 192, 25 দ্বারা এটাকে গুণন করলাম, যা আছে তাই থাকলো, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করব। কেন? কারণ টার্গেট হচ্ছে এই বর্গমূলটাকে যেন আউট করে দেওয়া যায়, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। ওকে, তাহলে চলেন দেখি আমরা একটু, যদি উভয় পক্ষকে বর্গ করে দেই, তাহলে এটা বর্গ হইল হোল স্কয়ার ইকুয়াল টু পুরাটার উপরে বর্গ করে দিলাম। এখন তাহলে এটাকে ওই যে ছোটবেলার রুল যেটা আমরা পড়ে আসছি, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস 2ab গুণন করে দিলাম, চলে আসলো এত x প্লাস b স্কয়ার, 192 স্কয়ার করলে এটা, কারণ হাতে ক্যালকুলেটর আছে, আপনাদের টেনশন নাই এখানে। আমরা 25 দ্বারা এটাকে আগে গুণন করব না, আমরা যেহেতু 25-এর বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল করলে কত আসে, 625, 625 দ্বারা পুরোটাকে গুণন করে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ আমি একটা স্টেপ এখানে কমাই ফেলছি। এখানে আসলে হওয়া উচিত ছিল কেমন, যে 25 25 625 আসবে, তারপরে এরকম গুণন আমাকে লেখা লাগতো যে ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকুর বর্গমূল, বর্গ কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধু আসবে x² প্লাস 16x। এইরকম আসলে হওয়ার কথা ছিল। আমি এটা না লিখে কি করছি, একবারে আমি 25-এর বর্গ করে দিলাম 625, আর এটা তো থাকবে না, পুরোটাই শুধু আসলো, তাহলে 625 দ্বারা পুরোটাকে গুণন করে দিলাম, এইরকম চলে আসলো, সহজ কথা। ওকে,
ডানে এই অংশটুকু। তারপরে কি আসলো 576 এক্স স্কোয়ার এখানে চলে আসলো আমাদের যোগ বিয়োগ করে, এই যে এই 625 আর 576, 576 এই পাশে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে গেলে আসলো 49 এক্স স্কোয়ার। এখানে ছিল হচ্ছে আমাদের 10,000 এক্স আর এখানে ছিল 9,216 এক্স, এটা ওই পাশে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ হয়ে আসলো হচ্ছে 784 এক্স। এটা এই পাশে ছিল প্লাস অবস্থায়, ওই পাশে চলে গেলে এই দেখেন মাইনাস হয়ে গেল। তার মানে আমি এই পাশে জিনিসগুলোকে এই পাশে না, বাম পাশে জিনিসগুলোকে ডান পাশে নিয়ে গেছে, নিয়ে যায় সেই অংশটুকুকে এই পাশে এইভাবে লিখে ফেললাম যেন সবগুলো পজিটিভ চলে আসে। আপনি চাইলে এই পাশেও নিয়ে আসতে পারেন, মাইনাস চলে আসবে তখন মাইনাসটাকে আপনি আউট করে দিবেন মাইনাস দ্বারা গুণন করলে, তাহলে তো হয়ে যাবে। শুধু চিহ্নগুলো তখন প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আসেন এই যে বড় একটা সংখ্যা চলে আসলো, এটাকে মিডিল টার্ম করা লাগবে। হাতে যেহেতু ক্যালকুলেটর আছে, আপনি এই অংশটুকু ডেফিনেটলি কি করতে পারেন, ক্যালকুলেটরের সুযোগ নিয়ে করতে পারেন, অথবা 36,864 এটাকে এখন আপনি লসাগু প্যাটার্নে ভাগ করে এগুলোর উৎপাদক বের করে ফেলবেন, আমাদের মৌলিক উৎপাদকগুলো বের করে ফেলবেন, তারপরে আপনি গুণন টনন যোগ বিয়োগ করে মিলাইতে হবে, গুণন করে এই দুইটার গুণনফল যোগ বিয়োগ করে এটা মিলাইতে হবে। ঠিক আছে, এটা একটু লম্বা, এই জায়গাটা কিন্তু পরীক্ষার হলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, ডেফিনেটলি একটু টাফ হয়ে যায়, কারণ আমরা 32কে ভাঙানো পারি, 110কে ভাঙাইতে টাঙ্গাইতে পারি, আমরা 1000 হইলেও একটু ট্রাই করতে পারি, কিন্তু যেখানে 36,884 সঙ্গে আবার 49 গুণন করে আমাদের নিয়ে আসতে হচ্ছে, তার মানে সংখ্যাগুলো একটু বড় সড়ো ভাই। এই বড় সড়ো সংখ্যাগুলো একটু প্র্যাকটিস করা দরকার, যে আমি মিডিল টার্ম করবো কিভাবে, এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে দেখবেন যে এগুলো চলে আসবে। তাহলে এটার মিডিল টার্ম করে 1792 আর হচ্ছে আমাদের 1008, এই দুটা সংখ্যা আমরা পাইলাম, যেটা যোগ বিয়োগ করলে 784 মিলে, আবার যে দুটা গুণন করে এই দুটা সংখ্যার গুণনফলের সঙ্গে ম্যাচ করে। ইকুয়াল টু 0 বলে দিলাম, 7x কমন নিলাম চলে আসলো, -144 কমন নিলাম চলে আসলো, এই দুইটা কমন নেন, কমন বাকি অংশগুলো থাকলো 0, তাহলে দুইটা পাশে 0, এটা সমান 0 হইলে x এর মান চলে আসলো এত, আবার এটা সমান 0 হইলে x এর মান চলে আসলো মাইনাস এরকম। তাহলে আমরা সমাধানে এটাই বলবো যে নির্ণয় সমাধান তাহলে এই দুইটাই, x এর মান এত, কমা হচ্ছে এত। উত্তর এই জায়গাগুলোতে কমা না দিয়ে খুব ভালো হয় যদি আপনি এবং শব্দটা ব্যবহার করেন, এটা যে উত্তর এটা এবং এটা। ঠিক আছে, এমন না যে কমা দিলে আপনার ভুল হয়ে যাবে, এরকম না, কিন্তু যেহেতু দুইটা ফাইনাল অংশ আমাদের চলে আসছে, এই জন্য আমরা মাঝখানে ও এবং এই যে শব্দগুলো দিলে একটু ভালো হয়, ও এবং এরকম। তবে আবার একটু ওই ও লেখাটা ঝামেলা, কারণ ও লিখলে অনেক সময় দেখা যায় এরকম করে লেখেন, পরে লেখা আছে 122, কথার কথা, এটাতে দেখে মনে হয় যে আপনার 3122 এরকম হয়ে গেছে, যে 12 এবং 22 এরকম লিখতে যায়, ও লিখে ফেলে অনেকে, তখন মনে হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,23,000 আপনার 192 122 এরকম মনে হয়, কিন্তু আসলে যে এই ও, যে এই ও, এটা অনেক সময় মাথায় থাকে না, কিন্তু এই জন্য ও না লিখে এবং কথাটা লিখলে একটু সুবিধাটা হয় এখানে। ওকে, তাহলে ডান, এই অংশটুকু আমরা বুঝে গেলাম। তাহলে আশা করি যে এইখান থেকে আমরা একটু আইডিয়া নিতে পারতেছি যে আমাদের এই সরল এবং দ্বিঘাত সমীকরণ, সরল এবং দ্বিঘাত সমীকরণে পোর্শনগুলো কিভাবে কাজ করে, কিভাবে তাদেরকে নিয়ে আসতে হয়, এই জায়গাগুলো আশা করি আপনারা বুঝে গেছেন, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখেন পরের কোশ্চেনের একটু চেহারাটা দেখে নেই, আরেকটু আইডিয়া চলে আসবে আমাদের। ঠিক আছে, 27তম বিসিএস এর কোশ্চেন আমাদের একটা, এই কোশ্চেনে তারা বের করতে বললো আমাদেরকে কি জিনিস একটু দেখে নেই। দেখেন এইটা আমাদের কিন্তু সরল দ্বিঘাত হইলেও এখানে কিন্তু ধুম করে তাকায় মনে হচ্ছে না যে সরল দ্বিঘাত, কারণ আগে আমরা যে অঙ্কগুলো দেখে আসছি সেখানে কিন্তু দেখেন আমরা এরকম ল্যাঙ্গুয়েজ পাই নাই, আমরা পাইছিলাম শুধু সংখ্যা দেওয়া, ভেরিয়েবল দেওয়া, এই সংখ্যা বা ভেরিয়েবলগুলোকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা আমরা পাইছিলাম। তার মানে এখান থেকে আমাদের এটাও একটু বোঝা দরকার যে আমরা যে কোশ্চেনগুলো এখানে সলভ করতেছি সেই কোশ্চেনগুলো প্যাটার্ন সম্পর্কে আইডিয়াটা সবার আগে নিতে হবে। সরল দ্বিঘাত সমীকরণ মানেই শুধু ভেরিয়েবল আসবে না, ল্যাঙ্গুয়েজেরও এইরকম অঙ্ক পাইতে পারি যেটা সরল এবং দ্বিঘাতের অংশের মধ্যে ম্যাচ করবে। তাহলে এখানে 3 নম্বর কোশ্চেনে কি বললো, যে একটি অডিটোরিয়ামের সারিতে সজ্জিত মোট 616টি আসন আছে, প্রতি সারিতে মানে মোট এতটি আসন আছে। ঠিক আছে, সারিতে, এটা একটা সারি, এটা সারি, এটা সারি, এটা সারি, এরকম আপনার সব জায়গায় আসন আছে হচ্ছে 616টি, টোটাল এখানে সিট আছে।
প্রতি সারিতে আসনের সংখ্যা মোট সারির আসনের সংখ্যার চেয়ে 6 বেশি। কি বললো? প্রতি সারিতে আসনের সংখ্যা, এই একটা সারিতে কয়জন বসতে পারবে এইরকম চেয়ারের সংখ্যাগুলো আসবে মোট সারির সংখ্যার চেয়ে 6 বেশি। ধরেন এখানে সারি কয়টা আছে আমরা জানি না, একটা সারি, এই সারিগুলোকে আমরা হচ্ছে রো বলতে পারি, তাই না? যে একটা রো, রো দুইটা, এরকম একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, এরকম রো কয়টা আছে আমরা জানি না। ওরা বলতেছে যে কয়টাই রো থাকুক না কেন, ধরেন আর সংখ্যক রো আছে, কথার কথা 8টা রো আছে, আর এই একটা লাইনে বসতে পারবে টোটাল রোর সংখ্যা যত তার চাইতেও 6 জন বেশি। তাহলে আমি বলতে পারি রোর সংখ্যা যদি আর হয় তাহলে একটা রোতে বসবে আর প্লাস 6। ব্যাপারটা কি ক্লিয়ার? এরকম তাহলে পুরা জায়গাটার মধ্যে কত বসবে? রো আছে 8টা, একটা সারিতে এত বসবে, তাহলে টোটাল বসবে কত? দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরেন এরকম সারি আছে, সারির সংখ্যা হচ্ছে 4টা, 4টা, আর এখানে প্রত্যেকটা সারিতে বসে হচ্ছে 4 জন করে, 4টা। তাহলে টোটাল জায়গাটার মধ্যে আমার কয়জন বসতে পারবে? ডেফিনেটলি তাহলে আমরা হিসাব করতে পারি যে ধরেন আমাদের সারি আছে 1 2 3 4, আমাদের আরেকটা থাকলো 5টা, ঠিক আছে? আমাদের রো আছে হচ্ছে 4টা, এই হচ্ছে 4টা। তাহলে আমাদের দেখেন 4টা 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 এরকম 4 পাশে টোটাল তাহলে চলে আসবে 20টা। তাহলে টোটাল আসন 20টা। তাহলে কেমনে পাইলেন? এই রো বরাবর মান আর কলাম বরাবর মানটা যদি আপনি গুণন করে দেন তাহলেই এখানে কি পাবেন? আপনি টোটাল সিট। তাহলে এখানেও তাই, আমাদের প্রত্যেকটা রোতে বসে হচ্ছে আর প্লাস এক্স, কথার কথা এখানে আর এর জায়গায় এক্স ওয়াই যা মন চাই বসাইতে পারেন। আর রো এর সংখ্যা আমরা বলছি কয়টা? 8টা। তাহলে এই আর 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 প্লাস 6 এটা যদি গুণন করে দেই তাহলে তো আসনের সংখ্যাটা চলে আসে, তাই না? তাহলে এখানেও একই কাজে আমরা করব, যে ধরে নিলাম মোট সারি কতটি জানি না, এক্সটি। তাহলে প্রত্যেকটা সারিতে কত বসবে? সারির সংখ্যা যা আসবে তার চাইতে 6টা বেশি বসবে। দ্যাট মিনস তাহলে এক্স প্লাস 6 চলে আসলো। দেন প্রশ্ন মতে ওরা বলছিল মোট আসন হচ্ছে আমাদের 616টা। তাহলে এটা কিভাবে পাবো? আমাদের সারির সংখ্যাটার সঙ্গে একটা সারিতে কতজন বসতেছে এটা যদি গুণনের সম্পর্কতে নিয়ে আসি তাহলেই তো আমাদের টোটাল সিটের সংখ্যা পাবো। এই যে এখানে আমরা দেখে ফেলছিলাম 4 5 20টা হয়, তাই না? তাহলে এখানেও আমরা একই কাজ করলাম। এখন দেখেন এই যে একটা সমীকরণ পাওয়া গেছে, এটাকেই সমাধান করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। ক্লিয়ার? এই ছিল হচ্ছে ব্যাপারটা, আর কিচ্ছু নাই। তার মানে সরলের বা দ্বিঘাতের সমীকরণের অঙ্কগুলো এইরকম ল্যাঙ্গুয়েজ দিয়েও হইতে পারে। তাহলে চলেন আমরা একটু সমান্তরালটা দেখে ফেলি কি বলছে। এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 16 এই পাশে চলে আসলো 616 ইকুয়াল টু 0। 616কে ভাঙাই দিলাম, 28 গুণন 22 যোগ বিয়োগ করলাম 6 মিলে গেল আমাদের। ওকে, তাহলে চলে আসলো। এখান থেকে x কমন নিলাম, x প্লাস 28, এখান থেকে 22 কমন নিয়ে নিলাম, মাইনাস x প্লাস 28, x মাইনাস 22, x মাইনাস 28 চলে আসলো, x মাইনাস 22 ইজিক্যাল টু এত, x এর মান চলে আসলো, x প্লাস 28, x এর মান আসলো হচ্ছে আমাদের নেগেটিভ, কত চলে আসছে এই জায়গাটায়? চলে আসলো হচ্ছে আমাদের মাইনাস 28। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মানটা হচ্ছে আমাদের এখানে গ্রহণযোগ্য নয়। কেন? কারণ x হচ্ছে সারির সংখ্যা, সারির সংখ্যা কখনোই নেগেটিভ হইতে পারবে না। এই জিনিসটা আমাকে এখানে বলে দিতে হইলো যে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের x এর যে মানটা চলে আসছে সেই মানটা সারির। তাহলে এখন সেই সারির সংখ্যাটা আমরা পেয়ে গেছি। কোশ্চিন আমাদেরকে বের করতে বলছে প্রতিটি সারিতে আসন সংখ্যা নির্ণয় করেন। তাহলে এটা তো আমাদের আসন সংখ্যা না, এটা সারির সংখ্যা। তাহলে প্রতিটি সারিতে আসন সংখ্যা হচ্ছে x প্লাস 6। অনেকে ভুল করে ধুম করে কি করে, x এর মান পাইছি 22, তাহলে দাও অ্যান্সার 22, এরকম করে চলে আসি। আমরা কোশ্চিনটা ক্লিয়ারলি দেখি না, এটা আমাদের ভুল হয়ে যাবে। দ্যাট মিনস তাহলে আমাকে এখন এক্স্যাক্টলি লিখে দিতে হইলো যে অতএব মোট সারির সংখ্যা 22, সুতরাং প্রতি সারিতে আসন সংখ্যা থাকে x প্লাস 6 মানে হচ্ছে আমাদের 28। এই সেই অ্যান্সার বলে দিলাম হচ্ছে 28। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোট আসনের সংখ্যাটার সঙ্গে মোট আসন থেকে আমাদের এই জায়গাটায় প্রত্যেকটা সারির সংখ্যা কতটি আছে সেটা বের করলাম, এবং প্রতিটি সারিতে কতজন করে বসে সেটা আমরা বের করে ফেললাম। জানতে চাইছিল প্রতি সারিতে কতজন করে বসে, তাহলে সেটার অ্যান্সারটা আমরা এখানে নিয়ে চলে আসলাম। দ্যাট মিনস তাহলে অ্যান্সার আমাদের চলে আসলো, আর কিছু করার নাই। তাহলে এখান থেকে আশা করি আপনারা বুঝে গেলেন যে আমাদের এই রকম সরল এবং দ্বিঘাত সমীকরণের
ক্যালকুলেশনের প্যাটার্নগুলো কেমন হয়, কোশ্চেনের প্যাটার্নগুলোই বা কেমন হইতে পারে, এই জিনিসটা আমরা বুঝে গেলাম। লেখার প্যাটার্নটাও শিখে গেলাম যে এই ধরনের কাহিনীগুলো আমরা এইভাবে লিখতে পারবো। তবে এটা একটু মাথায় রাখেন যে এই ধরনের সিচুয়েশনগুলোতে যেটা পাশাপাশি কাজ করতে হয়, এই অংশটার পরে দেখেন এই অংশটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই বাম পাশ একটা, এই ডান পাশ একটা, এরকম করে লেখা যাবে। এটার জন্য আপনার এরকম না যে নাম্বার কেটে দিবে, এটা নিজেই লিখতে হবে, এরকম কোনো মানে নাই। কারণ আমার এই জিনিসটার সিকোয়েন্স দুইটা আসছে, এই জন্য আমি পাশাপাশি, যেহেতু ছোট এই জন্য আমি দেখাইতে পারছি। যদি বড় কোনো পার্ট হইতো তাহলে আমি নিচে নিচেই দেখাইতাম, ঠিক আছে? এটা আমাদের ভুল হবে না এই জায়গাটার জন্য। দেন চলে আসেন হচ্ছে আমাদের ধারার সেকশনে, যে ধারার এখানে যখন আমরা আসব তখন আমরা কিভাবে কাজ করব এই জিনিসটা একটু আমাদের বোঝা দরকার। ওকে, তাহলে এখন আসেন আমরা ধারাতে চলে আসি। তাহলে ধারার কাজটা আমরা ছোটবেলায় সবাই করে আসছি, নতুন করে আর বলার কিছু নেই। তারপরেও ছোটখাটো কয়েকটা জিনিস যেটা একেবারে না বললেই নয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ধারা বলে দুইটা জিনিস জানি, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা, তাই না? একটা হচ্ছে সমান্তর, সমানান্তর যে ধারাগুলো, সেটার ফর্মুলাগুলো সবাই জানেন। আর আরেকটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, সেটারও কাজগুলো সবাই আপনারা জানেন যে কিভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়, তাই না? এখন আমরা একটু ফর্মুলাগুলো দেখার চেষ্টা করি, দেখে মনে আছে কিনা। দেখেন আমাদের এই এনতম পদ বের করার রুলসটা মনে হয় সবাই জানি, ঠিক আছে? এনতম পদ, এনতম পদ বের করার নিয়মটা কি? a প্লাস n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের এনতম পদ বের করার নিয়ম। আর যোগফল বের করার নিয়ম আমরা জানি যে এস এন ইজ ইকাল টু কি হয়, n বাই টু হয়, তারপরে হচ্ছে টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি হয়। এটা হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ডি হয়। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার যোগফল বের করার নিয়ম। কিন্তু আমরা যে ফর্মুলাগুলো আরো কিছু পিলিতে মনে হয় শিখে আসছিলাম, যেমন এনতম পদ বের করার নিয়ম কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ এক, আবার সমষ্টি বের করার নিয়ম এভাবে দেখে আসছিলাম, শেষ পদ যোগ হচ্ছে আমাদের প্রথম পদ ডিভাইডেড বাই দুই গুণন হচ্ছে পদ সংখ্যা। এই ফর্মুলাগুলো দয়া করে আপনারা রিটেনে অ্যাপ্লাই করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা রিটার্নে অ্যাপ্লাই করবেন না। এখন যদি কোশ্চেন করেন যে ভাই কেন করব না, ঠিক আছে, কারণ রিটেনের কোশ্চেনগুলোর এই ধরনের সিচুয়েশনের অ্যান্সার তারা দেখতে চায়, এই ধরনের ভেরিয়েবল বেসমেন্টে যে ফর্মুলাগুলো আছে এটা তারা সাধারণত দেখতে চায়, কারণ এটা হচ্ছে রুট অংশটুকু, এই রুট অংশটুকুই তারা হচ্ছে দেখতে চায়। তারপরে এই রুটটাকে আমরা ছোট করার জন্য অনেক সময় ওইভাবে শেষ পদ প্রথম পদ পদ সংখ্যা নিয়ে কাজ করি। ওকে, আর এখানকার মনে হয় ভেরিয়েবল সম্পর্কে আমরা সবাই জানি যে এ মানে বোঝানো হয় কোনটা, প্রথম পদ, তাই না? আমরা এন মানে কি জানি, পদ সংখ্যা আমরা জানি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, পদ সংখ্যা। আমরা এখানে ডি মানে বুঝি হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অনুপাত, ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অনুপাত। আর এই জায়গাটাই হচ্ছে ডেফিনেটলি আমরা আর কি কি পাচ্ছি, আমরা এস এর মানে তো যোগফল বলে দিলাম, তাহলে এন ছিল, এ ছিল, ডি ছিল, আমরা সবগুলো চলে আসছে। আর এখানে এনতম পদ মানে কোনটা ভাই, এন আর এনতম পদ কিন্তু এক না। এনতম পদ মানে হচ্ছে শেষ পদটা যেটা, সেটাকে বোঝানো হচ্ছে এনতম পদ দ্বারা। একটা হচ্ছে শুধু এন, এই যে দেখেন শুধু এন এখানে এন, আর আরেকটা কিন্তু হচ্ছে এন না, আরেকটা কিন্তু এন তম পদ, ঠিক আছে? এই দুটা কিন্তু দুই জিনিস একটু খেয়াল করব। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এই দুটা ফর্মুলা পদ সংখ্যা এবং যোগফল বের করার সময় নিয়ম আমরা ইউজ করি, সেটা আমরা সবাই জানি। এবারে গুণোত্তর ধারার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের কি কি ছিল। গুণোত্তর ধারার ক্ষেত্রে এইরকম যে ফর্মুলাটা ছিল, একটা ছিল হচ্ছে এইরকম এন তম পদ বের করার নিয়ম। এনতম পদ বের করার নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম ছিল। আর আমাদের যোগফল বের করার দুইটা নিয়ম ছিল, এস এন ইজ ইকাল টু, একটা ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম যদি আমাদের আর এর মানটা ওয়ানের কি হয়ে যায়, বড় চলে আসে, তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। আর আরেকটা ছিল আমাদের এস এন ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর।
এটা আমরা অ্যাপ্লাই করতাম কখন, যদি আর এর মানটা 1 এর ছোট হয়ে যায় তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের সমান্তরাল আট গুণোত্তর ধারা। এখানেও ওই একই রকম কথাবার্তা ভাই। এ মানে আমরা কি বুঝি, আমরা বুঝি প্রথম পদ, বি মানে আমরা বুঝি কোনটা, সরি বি তো না, আমরা আর মানে এখানে যেটা বুঝি সেটা হচ্ছে সাধারণ, আমাদের এখানে অনুপাতটা না, কিন্তু আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে সাধারণ অন্তর, কিন্তু এটা হচ্ছে অন্তর। ডি মানে ডিফারেন্স, ডিফারেন্সের বাংলা হচ্ছে অন্তর। আর আর মানে হচ্ছে রেশিও, এটা হচ্ছে আমাদের জন্য সাধারণ অনুপাত। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অনুপাত আমাদের, আর এটা হচ্ছে অন্তর, ডিফারেন্স অ্যান্ড রেশিও। রেশিওর বাংলাটা হচ্ছে অনুপাত, তাহলে আমরা বলবো সাধারণ অনুপাত। ডিফারেন্সের বাংলা হচ্ছে অন্তর, তাহলে বলবো সাধারণ অন্তর। আর ওই যে এন তম পদ মানে এখানে ওই একই কথা, যে এন মানে হচ্ছে পদ সংখ্যা বুঝায়, কিন্তু এন তম পদ মানে হচ্ছে আমরা বুঝাই যেটা, সেটা হচ্ছে শেষ পদ। ঠিক আছে, এই ফর্মুলাগুলোই মূলত হচ্ছে আমরা ব্যবহার করে ধারার অঙ্কগুলোর যোগফল বা হচ্ছে কততম পদ এগুলো বের করি, সেটা সমান্তর ধারা হোক বা আমাদের গুণোত্তর ধারা হোক, এগুলোকে এখন আমাদের ব্যবহার করতে হবে। আর কিছু কিছু জিনিস তো মনে হয় আমরা পিলিতে করেই ফেলছিলাম, যেমন 1 + 2 + 3 এরকম এনতম পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আসবে বলেন, তারপরে হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, ওগুলো ভাই অ্যাজ ইউজুয়াল, এগুলো নিয়ে আমাদের কোনো কথাবার্তা এখানে নাই, কারণ এই জিনিসগুলো আপনারা জানেন, কিন্তু ওই যে যোগফলগুলোও জানেন, তারপরেও একবার দেখানোর জন্য, কারণ একটু পরে এগুলোকে আমাকে ইউজ করতে হবে রিয়েল কোশ্চেনগুলোতে। ঠিক আছে, তাহলে চলুন এরকম কিছু কোশ্চেন আমরা একটু দেখে নিই, আমাদের তাহলে বুঝতে সুবিধাটা হয়ে যাবে। এই হচ্ছে ধারার কোশ্চেনটা, তাহলে চলেন আমরা ধারার কোশ্চেনটা একটু বড় করে দেখার চেষ্টা করি, দেখি আমাদের কি ছিল কোশ্চেনে। আমাদের কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে বেশ বড়সড় কোশ্চেন, কিন্তু দেখেন স্বাস্থ্য খুব ভালো, এরকম স্বাস্থ্য ভালো ম্যাথ দেখলেই পরীক্ষার হলে একটু কেমন জানি মনে হয় আমাদের কাছে, যে ভাই এখন কই যাব, কি করব না করবে, এরকম অনেক সময় আমাদের মনে হইতে পারে। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা একবার একটু কোশ্চেনটা পড়ে নিই। এক ব্যক্তি 22,000 টাকায় একটি ফ্রিজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হইল। 22,000 টাকা দিয়ে সে একটা ফ্রিজ কিনতে রাজি হইল, যেখানে প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি দিতে হবে। তার মানে আপনি যদি প্রথমে 100 টাকা দেন, পরের কিস্তিতে দিতে হবে 500 বেশি, তার মানে পরের কিস্তিতে দিতে হবে আমাদের টোটাল 600 টাকা। তারপরের কিস্তিতে আরো 500 বেশি, মানে 5 6 1100 টাকা। তারপরের কিস্তিতে আবার দিতে হবে 500 বেশি, মানে হচ্ছে আমাদের 1600 টাকা। ব্যাপারটা হচ্ছে এইরকম। তার মানে ওরা বলে দিল যে প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে আমাদের 500 টাকা বেশি দিতে হবে। যদি প্রথম কিস্তিতে 1000 টাকা দেয়, আচ্ছা এটা 100 টাকা নয়, 1000 টাকা আমাদেরকে বলে দিছে, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম। পরেরটা তাহলে আসবে 1500, তারপরেরটা তাহলে 1500 যোগ 500, তার মানে আসবে হচ্ছে আমাদের কত, আমাদের আসবে 2100। তারপরে এটা 2100 যোগ আবার 500, তার মানে আসবে 2600। ব্যাপারটা হচ্ছে এই রকম করে টাকাগুলো আমাদের চলে আসবে। ঠিক আছে, তারপরে বলল যে তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণটা কত। তাহলে আপনাকে গুনতে বলছে, এরকম একটা কিস্তি, দুইটা কিস্তি, তিনটা কিস্তি, তাহলে চতুর্থতম কিস্তিতে দেয় কত আসতেছে, এরকম করতে 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 কয়টা কিস্তিতে আমি পরিশোধ করব সেটাও বের করতে বলছে, এবং শেষ যেটা আসবে সেই কিস্তির টাকাটা কত দিতে হবে সেটাও আপনাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের এই কোশ্চেনে চাওয়া একটা নয়, দুইটাই চাওয়া। আপনি কয়টা বের করে নিয়ে আসলেন সেটাও বের করতে বলছে, কয়টা কিস্তি দিবেন, এবং সর্বশেষ কিস্তির পরিমাণটা কত আসবে এটাও আপনাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা, আমরা কি জানি যে প্রথম কিস্তিতে কত দিব? না, আমরা জানি না। বা ও হ্যাঁ, প্রথম কিস্তিতে কত দিব সেটা তো জানি 1000, কিন্তু টোটাল কিস্তি কয়টা দিব সেটা কি জানেন? না। তাহলে সেখান থেকে আমরা একটু শুরু করি, যে মনে করি n সংখ্যক কিস্তিতে তিনি দাম পরিশোধ করবেন, জানি না। প্রথম কিস্তি কোশ্চেন দিয়েই রাখছে 1000। ঠিক আছে, এটা মনে করি না, এই জায়গাটায় একটু বলা উচিত ছিল যে প্রশ্ন মতে বা তথ্য মতে এইরকম শব্দটা দিলে একটু ভালো হইতো বোঝার সুবিধার জন্য, কারণ এই দুটা সেপারেট। আর যদি কখনো এটা নাও দেন তাও কোনো আপত্তি নাই, তবে এই জায়গাটায় একটা গ্যাপ দেন, এই মনে করি আর প্রথম লাইনের পরে আমার গ্যাপ কম হয়ে গেছে, এই জায়গাটায় আরেকটু গ্যাপ দিলে ভালো হতো, তখন বোঝা যাইতো যে এটা একটা লাইন, একটু গ্যাপ দিয়ে আরেকটা লিখছেন প্যারা করে, তার মানে এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন, আলাদা ইনফরমেশন। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন এখানে আমরা কি বললাম, প্রথম কিস্তি হচ্ছে আপনি কত টাকা দিচ্ছেন 1000, দ্বিতীয় কিস্তিতে 500 টাকা বেশি দিব 1500, তৃতীয় কিস্তিতে আরো 500 বেশি দিব তাহলে 2000। এই যে এইভাবেই দেখেন আমাদের চলে আসতেছিল
500 1000, তারপরে হচ্ছে আমাদের কত এখানে আসবে হচ্ছে তাহলে 1500, 1500 সঙ্গে 500 দিলে তাহলে 2000, 2000 সঙ্গে আরো 5 দিলে হচ্ছে তাহলে আমাদের 2500, এরকম করে সংখ্যাগুলো চলে আসবে। তার মানে আমরা এটা একটা ধারা পাচ্ছি, এই কারণে আমরা বললাম ধারাটি হচ্ছে 1000 যোগ 1500 যোগ 2000 এরকম করে n তম পদ পর্যন্ত। তাহলে এখন দেখেন প্রথম কথা, এখানে ধারাটির প্রথম পদ হচ্ছে কত আমাদের 1000, এটা তো দিয়ে দেওয়া আছে। সাধারণ অন্তর হচ্ছে কত, এখানে সাধারণ অন্তর মানে যেটা বাড়তেছে, কত করে বাড়তেছে 500, এটা তো কোশ্চেন বলেই দিছে। এই জন্য আর ক্যালকুলেশন করার দরকার হয় নাই যে সাধারণ অন্তর ডি সমান 1500 বিয়োগ 1000, এটা আর লেখার দরকার হয়নি, আপনি একবারে লিখতে পারেন এখানে। এরপরে বলে দিলাম আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি হয়, এস এন ইজ ইকাল টু, আমরা একটু আগে সূত্র দেখে আসছি তাই না, এই যে এখান থেকে সূত্র তো দেখে আসছি, এস এন ইজ ইকাল টু n/2 2a + n - 1 * d, এটা আমরা দেখে আসছি। তাহলে সেই ফর্মুলাটা এখানে লিখলাম, আর অন্য কোনো কিছু লেখা হয় নাই। এই ফর্মুলাটা লেখার পরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে তাহলে যোগফল তো জানি, যে যোগফল তাহলে টোটাল কত টাকা দিতে হবে 22000, এটা তো ফিক্সড করা। এন এর মানটা কত আমরা জানি না, এন মানে আমাদের পদ সংখ্যা, কয়টা পদ আমরা তো জানি না, এটাই তো বের করব। 2 / 2 ইন্টু এর মান আমরা একটু আগে দেখে আসছি 1000, এন এর মান জানি না, ডি এর মান আমরা পাইছি 500, জাস্ট এটা এখন সলভ করব, এন এর মানটা বের করব। 22000 থাকলো, n/2 থাকলো, এখানে 2 দ্বারা গুণন করলে 2000, 500 দ্বারা গুণন করলাম 500 n বিয়োগ হচ্ছে 500। তাহলে এখানে যোগ বিয়োগটা একটু শেষ করে ফেলি আমরা এখানে 2000 থেকে 500 বাদ দিলে হয় 1500, 500 n ঠিক থাকলো, এখানে n/2 ঠিক থাকলো, এই পাশেও ঠিক থাকলো যা আছে। এখন এখান থেকে আমরা যেটা করলাম, আমরা এখানে এই দুটা যেটা ছিল সেই অংশটুকুকে 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, এখানে আসবে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করেন 750, 500 অর্ধেক কত হয় 250 চলে আসবে, এবং সেটাকে n দ্বারা গুণন করব, তাহলে 700 n, এখানে তো একটা n ছিল, এখানে তাহলে বলবো 750 n হয়, আর এখানে n দ্বারা গুণন করলে 250 n² হয়। এই যে দেখেন সেটাই নিচে লিখে দেওয়া আছে গুণন করে, আর এই পাশে ছিল 22000, সেটা আছে থাকলো এই পাশে। তাহলে আমরা এখান থেকে গোছায় লিখলে হচ্ছে 250 n², 750 n, আর এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে গেল আমাদের 22000। ওকে, এটাই সমান, তাহলে আমরা লিখে দিলাম 0। এখন প্রত্যেকটা জায়গা থেকে আমরা কি করলাম, 250 এখান থেকে কমন নিয়ে নিলাম, 250 যদি কমন নিয়ে নিই তাহলে অংশটা দাঁড়াচ্ছে এইরকম, 250 ওই পাশে চলে গেলে আমাদের শূন্য সংখ্যক গুণন হয়ে গেলে এটা শূন্যই হয়ে যাচ্ছে। দ্যাটসই তাহলে মাঝখানে যে অংশটুকু ছিল শুধু সেটাকে নিয়ে কাজ করলাম, যে n² প্লাস 11n, এই যে এখানে 44কে ভাঙাই দিলাম, 4 11 44, যোগ বিয়োগ করলাম 3 চলে আসলো, 8 সরি এটা তো ইংলিশ, 8 11 88, ঠিক আছে। আমাদের তাহলে যোগ বিয়োগ করলে 3 মিলে গেল, 8 আর 11, আর এখান থেকে আমাদের 88ও মিলে গেল। ওকে, তাহলে এখান থেকে তাহলে এখন আমরা কমন নিব, আর তো কিছু করার নাই আমাদের, শুধু কমন নেওয়ার কাজ। চলে, এই হচ্ছে আমাদের কমনের জায়গাটুকু, যে n ইন্টু আমরা n কমন নিয়ে নিলাম, n + 11 - 8 কমন নিয়ে নিলাম, n + 11, দুইটা চলে আসলো, এটাও সমান 0, এটাও সমান 0, আমরা লিখে দিলাম, বাস তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। n এর মান -11, n এর মান 8, কিন্তু n এর মানটা তো কি হইতে পারবে না, এই জায়গাটায় আমাদের নেগেটিভ মানটা আমরা নিব না, আমরা এটাকে বাদ দিলাম, কারণ কিস্তির সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। যে আপনি কিস্তি নিলেন, আপনাকে বলা হচ্ছে কয়টা কিস্তি দিবেন, -11টা, তার মানে কি কিস্তি আপনি যার কাছে নেবেন সে কি আপনাকে এখন টাকা দিবে, হ্যাঁ, এটা তো কখনোই নয়। এই কারণে আমরা n এর সংখ্যাটা কখনোই এই জায়গাটায় মাইনাস হইতে পারবে না, আমরা বলে দিলাম, ঠিক আছে। তাহলে n এর মান বলে দিলাম 8, তাহলে আমরা বলে দিলাম সুতরাং কিস্তির সংখ্যাটা হচ্ছে কত 8। তাহলে কিস্তির সংখ্যাটাই এখানে আমরা ধরছিলাম কি দাঁড়ায়, এই যে আমাদের n সংখ্যক কিস্তি ছিল, n সংখ্যক ধরে নিয়েছিলাম, তাহলে সেই n এর মানটা আপনি পেয়ে গেলেন কত 8, তাহলে আপনি পেয়ে গেছেন সুতরাং কিস্তির সংখ্যাটা আসবে 8। এখনো কাজ শেষ হয় নাই, কেন, দুইটা জিনিস বের করতে বলছিল, প্রথমটা হচ্ছে কিস্তির সংখ্যা কত বের করছি, দ্বিতীয়টা ছিল হচ্ছে শেষে আপনি কত দিচ্ছেন। শেষে মানেটা কি, শেষে মানে হচ্ছে n তম পদ। এই যে আমরা গল্প শুনে আসছি, এখান থেকে দেখেন এই যে এখানে যে n তম পদ বের করার নিয়ম কি, আর n তম পদ মানে হচ্ছে কোন পদ, n তম পদ মানে হচ্ছে আমাদের জন্য শেষ পদ, এটা আমরা সবাই জানি। তাহলে এই শেষ পদের এখানেই তাহলে আমাকে এখন ব্যবহার করে দেখাইতে হবে যে a + n - 1 * d, এটার ইউজটা এখন আমাদের দেখতে হবে এখানে যে কেমন করে চলে আসতেছে। ওকে, তাহলে এখন আমরা চলেন এখানে তাহলে ক্যালকুলেশনে কভার করে ফেলি। n তম পদ ইজ ইকাল টু আমাদের কি চলে আসতেছে, n তম পদ ইজ ইকাল টু চলে আসতেছে এখানে a + n - 1 * d, এর মান বসাই দিলাম, n এর মান বসাই দিলাম, d এর মান বসাই দিলাম, গুণন করে দিলাম, কাজটা
কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন এই জায়গাটায় আপনার দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যে অতএব দিয়ে আমরা বলে দিলাম যে তিনি 8টি কিস্তিতে ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন। কয়টা কিস্তি ছিল? 8টা কিস্তিতে। এবং সর্বশেষ যে কিস্তিটা আসবে সেখানে তাকে দিতে হবে 4,500 টাকা। কত টাকা? 4,500। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার এখান থেকে, যে 8টি এবং 4,500। জাস্ট এই অংশটুকুর কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে আইডিয়া পাইলাম যে ধারার অঙ্কগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এই অংশটুকু আমরা বুঝে গেলাম যে ধারাটাকে কিভাবে ব্যবহার করতে হবে। ওকে, এরপরে চলে আসেন, তাহলে আমরা একটু পরের কোশ্চেনটা দেখে নিই, তাহলে আমরা একটু আইডিয়া পাবো যে হ্যাঁ কোশ্চেনগুলো কিভাবে কাজ করতেছে। আর একটু আমরা আইডিয়া নিব এখান থেকে। আমরা কোশ্চেনটা একটু পড়ে ফেলি। একটা প্র্যাকটিস ম্যাথ এটা, যে একটি সমান্তর ধারার প্রথম পদ 1, পদ সংখ্যা 99, সমষ্টি এত, তাহলে ধারাটির অন্তর্গত। এটা পিলির একটা কোশ্চেন, কিন্তু এটা পিলির কোশ্চেন একবার আসছিল পরীক্ষায়। আর এই কোশ্চেনটা আরেকটা জায়গায় পিএসসির মানে বিসিএস এ নয়, আপনার পিএসসির যে রিটেন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর একটা কোশ্চেনে এরকম দেখা গেছিল যে এই ধাঁচের কোশ্চেনও রিটেনের মধ্যে কিন্তু হইতে পারে। তাহলে আমরা কি কি পাইছি? আমরা প্রথম পদ পাইছি, শেষ পদ পাইছি, সমষ্টি পাইছি, অন্তর বের করতে বলতেছে। তাহলে এখন যা যা পাইলাম সেটাই লিখে চলেন। তথ্য মতে ধারাটির প্রথম পদ ধরে নিছে একবারে এ 1, শেষ পদ মানে হচ্ছে এনতম পদ, আমরা জানি 99 বলে দেওয়া আছে, যোগফল হচ্ছে 2500 সেটাও বলে দিয়ে রাখছে। তারপরে বললো যে সাধারণ অন্তর ডি ইজ ইকাল টু হোয়াট, এটা বের করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা বললাম যে আমরা জানি সমান্তর ধারার এন পদের সমষ্টিটা কি হয়, এই রুলসটা আমরা জানি। Sn ইজ ইকাল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি চলে আসে। তাহলে যোগফল এখানে বসাই দিলাম, এন এর মান আমরা জানি না, এর মান বসাই দিলাম, এন এর মান জানি না, ডির মান জানি, বসাই দিলাম। আমরা আর ক্যালকুলেশন করতে পারতেছি না, এটাকে আপাতত 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম, থাক এটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে সমষ্টির ব্যাপারটা। আর আরেকটা জিনিস তো আমরা মনে হয় জানি, সেটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলাটা, এনতম পদ বের করার নিয়মও আমরা জানি। এনতম পদ মানে কত? শেষ পদ। শেষ পদ কত? 99 আমরা জানি। এর মান বসাই দিলাম 1, এন এর মান জানি না, ডির মানও হচ্ছে আমরা জানি না, রেখে দিলাম, থাক এটা। এটাকে আমরা বানাইলাম তাহলে 2 নাম্বার, 1 নাম্বার রেশিও, 2 নাম্বার রেশিও, সরি আমাদের এই জায়গাটায় 1 নাম্বার এবং 2 নাম্বার, দুইটা জিনিসের হচ্ছে আমরা এখানে সমীকরণটা টেনে দিছি। তাহলে একটা সমীকরণ গেল, 2 নাম্বার হচ্ছে আরেকটা সমীকরণের অংশটুকু চলে আসলো। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমাদের এখন বের করতে হবে যে আমাদের মানটা কত চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে 1 আর 2 কে ব্যবহার করে। তাহলে 2 নাম্বারের যে অংশটুকু আছে সেটা দেখেন আমাদের একটু মিলে যায়, কিন্তু এই যে 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি, এই অংশটুকু দেখেন এখানে কিন্তু মিলে যাচ্ছে, এই যে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার সঙ্গে মিলে যায়। তাহলে এটা যদি 99 হয় তাহলে এই জায়গাটুকুর মানও আমি কত বসাই দিতে পারি? 99। তাহলে আমরা বললাম এটা কত নম্বর সমীকরণ? 2। তাহলে 2 নম্বর সমীকরণের মান 1 নম্বরে আমরা বসাই দিব। তাহলে কত পাবো? 2500 যোগ n/2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস এই পুরো অংশটুকুর মান হচ্ছে কত ছিল? 99, বসাই দিলাম। তাহলে n এর মান চলে আসলো আমাদের সুন্দর করে 50। এখন আমরা এই জায়গাটায় দ্বিতীয় যে কথাটা বললাম সেটা হলো 2 নম্বরে n এর মানটা বসাবো। এই n এর মান কত পাইছিলেন? 50, যেটা এই 2 নম্বরে যদি আমরা বসাই দেই দেখি তো কি দাঁড়ায়। 99 সমান 1 যোগ n এর মান আমরা পাইছি 50 বিয়োগ 1, 50 বিয়োগ 1 ডি। ডান। তাহলে এখন দেখেন আমরা এটা সলভ করলাম, জাস্ট এই দিক ওই দিক করে নিয়ে যাই, সলভ করে দিলাম, ডি এর মান 2 চলে আসলো। তাহলে আমরা বলে দিলাম সাধারণ অন্তর ডি ইজ ইকাল টু 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তার মানে এখানে আমাদের দেখেন ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা কিন্তু দুটাই ব্যবহার করতে হয়েছে। এই যে Sn ইজ ইকাল টু কত হয় সমষ্টি, এটাও দরকার হয়েছে, এনতম পদ কত হয় এটাও দরকার হয়েছে। এই দেখেন সেই দুইটা ফর্মুলা অ্যাট এ টাইম। তার মানে এমনও কোশ্চেন হইতেই পারে, বলা যাবে না যে শুধু একটাই ফর্মুলা দিয়ে আপনার অঙ্কটা কভার করতে হবে, না। এরকমও রিটেনের কোশ্চেন হইতে পারে যেখানে দুইটা ফর্মুলা ব্যবহার করে হচ্ছে আপনার মানটা চলে আসছে। তবে লেখার প্যাটার্নটা এখানে আরেকটু বলা উচিত, সেটা হচ্ছে আমি যে পাশেই যে এরকম করে অ্যান্সার লিখে রাখছি এটা কিন্তু আসলে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়। আপনাদের উচিত ছিল, আমি তো ছোট করে লিখছি এক পেজে দেখানোর সুবিধার জন্য, এই কারণে আপনাদের উচিত ছিল যখনই এই পর্যন্ত লেখাটা হয়ে গেছিল তখনই এই বাকি অংশটুকু, এই যে বাকি গ্রিন কালারের যে অংশটুকু দেখতেছেন এই অংশটুকু আপনাদের ডেফিনেটলি পরের পেজে নিয়ে যাওয়া উচিত ছিল। এই গ্রিন কালারের অংশটুকু
এটা নেক্সট পেজে নিয়ে যাওয়া উচিত ছিল একসঙ্গে, কারণ শুধু একটা জিনিস তো আর নেক্সট পেজে যায় না, তাই না? যে আপনি শুধু উত্তর লিখতে পাচ্ছেন না সেটার জন্য নেক্সট পেজে চলে গেছেন, এটা তো আর হয় না, তাই না? কারণ এই কারণে আপনি যখনই দেখতেছেন যে ক্যালকুলেশনের লাস্ট পজিশনে চলে আসতেছে তখনই একটা বড় অংশ পেছনে পেছনে নিয়ে চলে যান। আর যদি এরকম কখনো হয়ে যায় কথার কথা যে ভাই আমি তো আর বুঝতেছি না কতটুকু যাবে, এটার পরে দেখতেছে আরে আমার তো অ্যান্সার তো হয়ে গেছে, তাহলে এক লাইনের জন্য কি আমি পরের পেজে যাব, তখন আপনি চাইলে হয়তো বা এখানে একটা মার্জিন বা একটা কলাম নির্বাচন করে পরের কলামে আপনি লিখে দিতে পারেন যদি আপনি না বোঝেন, তাহলে যাবেন। কিন্তু যদি আপনি বুঝেই যাচ্ছেন যে এই পেজে আমার জিনিসটা শেষ হচ্ছে না, আমার পরের পেজে যাইতেই হচ্ছে, তাহলে একটা বড় অংশটুকুকে আপনি পরের পেজে নিয়ে যাইতে পারেন, এটা আপনার জন্য সুবিধাটা হবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা ডান, আমরা বুঝে গেলাম। এইরকম ধাঁচেরও আমরা কোশ্চেন পাইতেই পারি যে কোশ্চেনে আপনাদের একটা নয় দুইটা ফর্মুলারই ব্যবহার হইতেই পারে আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে এটা চলে গেল আমাদের অংশটুকুর কোশ্চেন। এবারে চলে আসেন সেকেন্ড অংশটুকুর কোশ্চেন, দেখি তো কি আসে। আমরা এখানে একটা কোশ্চেন পাইলাম যে 1+1/3 +1/9, একটু বড় করে আমরা দেখে নিই, দেখি বোঝা যাচ্ছে কিনা আমাদের কোশ্চেনের কথাটা। ওকে, ডান। তাহলে এখন আমরা পাইলাম যে এরকম করে একটা ধারাটির পঞ্চম 5টি পদের সমষ্টি কত আসবে। এখন কোশ্চেন হচ্ছে যে এই ধারাটা কেমন ধারা সেটা তো আগে নির্বাচন করতে হবে, তাই না? তাহলে আমরা অ্যান্সার লেখার সময় বলে দিলাম প্রদত্ত ধারাটি, যেহেতু বলাই আছে ধারা, আমরা বলে দিলাম প্রদত্ত ধারাটি হচ্ছে এটা, ঠিক আছে? আমরা শুধু লিখছি আর কিছু করি নাই। এরপরে আপনাকে ক্যালকুলেশনটা দেখতে হবে যে এটাকে এটা দ্বারা ভাগ করলে তো কত চলে আসতেছে আমাদের, 3 চলে আসতেছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে কত চলে আসতেছে, আবার সেই 3 চলে আসতেছে, তার মানে এগুলো গুণনের সম্পর্কতে আছে। দ্যাট মিনস আমাদের এখন বলতে হবে যে এটি একটি গুণোত্তর ধারা, এটা আপনাকে অবশ্যই বলতে হবে। কোন ধারা সেটা না লিখলে আপনার এখানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন, কারণ এটা আপনি কোন ধারার ফর্মুলা অ্যাপ্লাই করবেন, সমান্তর নাকি গুণোত্তর, দুটা ধারার ফর্মুলা তো এক না। এই জন্য আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে, মাস্ট বি, এটা মাস্ট বি, আপনাকে বলে দিতে হবে যে এটা কোন ধারা, এটা মাস্ট। যখন আপনি বলে দিলেন এখন আপনি বলতে পারেন যার প্রথম ধারাটা হচ্ছে এর মান হচ্ছে 1, সাধারণ অনুপাত। আর এর মান কেমনে বের করা হয়, যে কোনো একটা পদকে আগের পদ দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে সাধারণ অনুপাতটা চলে আসবে। দ্বিতীয়কে প্রথমটা দ্বারা ভাগ করেন, তৃতীয়কে আপনি দ্বিতীয় দ্বারা ভাগ করেন, তাহলে আপনার চলে আসবে এই জায়গাটায় কার মান, আপনার সাধারণ অনুপাত আর রেশিওর মানটা চলে আসবে। দেখেন এই আর এর মানটা যেটা পাইলাম এটা ডেফিনেটলি আমাদের কি 1 এর বড় নাকি আর এর বড় নাকি আর থেকে ছোট, অর্থাৎ 1 এর বড় নাকি 1 থেকে ছোট। আর এর মানটা যেটা পাচ্ছেন সেটা 1 এর ছোট চলে আসতেছে। কেন এটা আমাদের জানা দরকার, তার কারণটা হচ্ছে আমরা গুণোত্তর ধারার এখানে একটা জিনিস দেখে আসছিলাম যে গুণোত্তর ধারার যোগফল বের করার ফর্মুলা হচ্ছে দুইটা ছিল, দুইটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করবেন। যদি 1 এর বড় হয় তাহলে এই ফর্মুলা মানে r⁻n-1, আর যদি আপনি আর এর মানটা 1 এর ছোট পান তাহলে 1 - r⁻n, এই জায়গাগুলো উল্টাই যায়, এই জায়গাগুলো উল্টাই যাচ্ছে। এই অংশগুলো একটু দেখা দরকার আমাদের, এটার জন্য আমাদের আর এর মানটা কি করা দরকার ছিল, এখানে আমাদের আর এর মানটা বোঝা দরকার ছিল যে কত চলে আসবে। ওকে, তাহলে আর এর মান যেহেতু 1 এর ছোট, তাহলে এখন আমরা বলবো যে আমরা জানি r-1 হয় গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। একদম ক্লিয়ার কাট একটা কথাবার্তা আমি বলে দিছি, একদম ক্লিয়ার যে এটা হয় গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি এরকম Sn = এটা হয়। এখন আমাদের দ্বিতীয় কথা যে অতএব প্রদত্ত গুণোত্তর ধারার 5টি পদের সমষ্টি, 5টি পদ মানে কি, এই 5ই হচ্ছে তাহলে n এর মান, n মানে পদ সংখ্যা, কয়টা পদ, 5টি পদ, তাহলে n এর মান 5। তাহলে Sn = আমরা জানি যে a × 1 + r⁴n চলে আসে, 1 - r⁴n চলে আসে, /1 - r হয়। তাহলে আমরা এখান থেকে বসাই দিলাম মানগুলো, যে এর মান হচ্ছে কত ছিল 1, তারপরে এটা বসাই দিলাম, আর এর মান কত ছিল 1/3, এন এর মান কত ছিল 5, এই বসাই দিয়ে আমরা যোগফল ফাইনালি বের করে নিয়ে আসলাম 121/81, যেটাকে আমরা জানি 1/40/81, এইভাবেও লেখা যায়, ঠিক আছে? কারণ আপনি প্রকৃত ভগ্নাংশ আপনার যা আছে সেরকমই রাখবেন, অপ্রকৃত ভগ্নাংশ যেটা আমরা পাই যেটার উপরে বড় নিচে ছোট থাকে, আমরা বলছিলাম সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়াটাই হচ্ছে বেটার। কিন্তু যদি সুযোগ না পান, আমি কিন্তু বাদ দিতে বলছিলাম যে যদি কখনো সুযোগ না পান যে না ভাই এত বড় ক্যালকুলেশন করা যাচ্ছে না, কখন করব বুঝতে পারছি না, ওকে ফাইন, ডান, তাহলে আপনি সেটা বাদ দেন, আপনি বেসিক অংশটুকু নিয়েই কাজ করেন। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 3 নম্বর কোশ্চেনের কাজটা। তাহলে এটা গেল হচ্ছে ধারার কাজ। আমরা প্রথমে দেখলাম
সমান্তর, সরল এবং দ্বিঘাত সমীকরণ, তারপরে দেখলাম ধারা। এইবারে চলেন আমরা একটু ভেনচিত্রর কিছু চেহারা টেহারা দেখে নিই। আশা করি এই অংশটুকু সবাই একটু হইলেও টের পাচ্ছেন। ছোটবেলায় আমরা কিছু কাজ করতাম সেট এবং ভেনচিত্র, তাই না? তাহলে ধারার পরে এখন আমাদের কাজ হচ্ছে সেট আর ভেনচিত্র। সেখানে আমরা সবাই জানি যে ইউ মানে কি হয়। ইউ মানে হচ্ছে আমাদের পুরো অংশটুকু, অর্থাৎ সার্বিক সেট, ইউনিয়ন সেট যেটাকে আমরা বলতাম। আমরা এ সেট মানে আর বি সেটের মানেটার কাহিনী আমরা জানি যে এ মানে একটা বিষয় বোঝানো হয়, বি মানে দ্বিতীয় বিষয় বোঝানো হয়। এই দুইটা বিষয় যদি কখনো মার্জ হয়ে যায়, অর্থাৎ ওভারল্যাপ হয়ে যায়, তখন সেখানে অনেকগুলো জিনিসের জানার প্রয়োজন হয়ে যায়। যেমন আমরা একটা একটা করে পার্ট একটু দেখার চেষ্টা করি। সেট এ, এই সেট মানে হচ্ছে গ্রিন কালার। এখন শুধু তাকাবেন কোন কালারের দিকে, এই গ্রিন টাইপের কালার যেটা আছে সেটার দিকে তাকাবেন। এগুলো হচ্ছে অ্যাক্টিভ পয়েন্ট, গ্রিন কালারের গুলো যেটা, ঠিক আছে? এই যে গ্রিন, এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে সেট এ মানে হচ্ছে পুরা এই এ নামের সেটটাকে বোঝানো হচ্ছে, এই যে গ্রিন কালার। এখানে বলা হইলো আরেকটা জিনিস, এ প্রাইম বা এস কমপ্লিমেন্ট। এই জিনিসটা, সরি, এ তো ছোট হাতে না বড় হাতে লেখা আছে। এটা দুইভাবে লেখা যায়। এই যে এর পাওয়ার সি এরকম করেও লেখা যায়, অথবা এর মাথার মধ্যে এরকম টানও দেওয়া যায়, যেটাকে আমরা বলি প্রাইম, ঠিক আছে? তার মানে এটাকে বলা হচ্ছে এস কমপ্লিমেন্ট। এই যে এর পাওয়ার সি মানে হচ্ছে এস কমপ্লিমেন্ট। এই এস কমপ্লিমেন্ট আর এস প্রাইম এই দুইটা হচ্ছে সেম জিনিস, এই দুইটা আলাদা না, এই দুইটা হচ্ছে আমাদের সেম জিনিস। এটা নিয়ে কোনো সমস্যা নাই আমাদের। ওকে, তাহলে এখন দেখেন এই জায়গাটাই আমরা এস কমপ্লিমেন্টটা মানেটা কি জানি। এর কমপ্লিমেন্ট জানি মানে হচ্ছে, দেখেন কোনটা অ্যাক্টিভ, এই পুরা বক্সটা হচ্ছে অ্যাক্টিভ, পুরা বক্সটা হচ্ছে ইউ। সাদা কোনটা, এটা হচ্ছে সাদা। সাদা মানে হচ্ছে বাদ দেওয়া লাগবে। তার মানে আপনি যদি পুরাটা থেকে, পুরা সেটটা থেকে এই সেটকে বাদ দিয়ে দেন, মাইনাস করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটাকে আমরা বলতেছিলাম এ প্রাইম বা এস কমপ্লিমেন্ট বা এর পূরক, ঠিক আছে? তাহলে সহজ কথা, যে কোনো জিনিসকে যদি পূরক করতে হয় তাহলে কি করতে হয়, সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। এটা বাদ কোথা থেকে বাদ, পুরাটা থেকে বাদ পড়ছে। অ্যাক্টিভ বাকিটা, কোনটা ছাড়া, এ ছাড়া। তাহলে এ ছাড়া মানে কি, একে বাদ দিবেন, তাহলে এই যে এ বাদ দিব পুরাটা থেকে, তাহলে আপনি পাবেন এস কমপ্লিমেন্ট। সহজ কথা। যদি কখনো দুইটা জিনিস না মিলে, যদি পাশাপাশি হয়ে যায়, যেমন এ নামের সেটটার কথার কথা আপনাকে বলা হলো যে এ নামের একটা সেট আছে যার ভ্যালু হচ্ছে 1 2, 1 আর 2, ঠিক আছে? বি নামের একটা সেট আছে যার ভ্যালু হচ্ছে আপনার বলা হলো 3 4। এখন আপনি বলেন তো এই দুইটাকে কি ওভারল্যাপ করতে পারবেন? না, এই দুইটার কোনো ওভারল্যাপ হবে না। এ আলাদা, বির মানটা হচ্ছে আলাদা। এখানে থাকলো 1 2, এখানে থাকলো হচ্ছে আমাদের 3 4, দুইটাই কিন্তু আলাদা। কিন্তু যদি এরকম হইতো যে এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 1 2 আর বির মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2 3, কথার কথা 2 3, তখন কিন্তু আমি এই সেটটাকে যখন লিখতে যাইতাম এ আর বি, এটা ধরেন এর মান, এটা ধরেন হচ্ছে বির মানের অংশ, তাহলে আমি এখানে 1 লিখতাম, এখানে 2 লিখতাম, এখানে 3 লিখতাম। কেন? কারণ 2 দুটার মধ্যেই আছে, 2 হচ্ছে কমন অংশ। শুধু এর মধ্যে 1 আছে, শুধু বির মধ্যে হচ্ছে আমাদের 3 আছে। তখন আমরা এরকম ওভারল্যাপ করতে পারতাম, কিন্তু এখানে ওভারল্যাপ করা যাচ্ছে না, কারণ আমাদের মানগুলোর মধ্যে কোনো মিল নাই। এটাকে আমরা বলতেছিলাম ডিসজয়েন্ট, যেটা, ঠিক আছে, বিসংযোগ যেটা আছে, ঠিক আছে? একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে উল্টাটা, আমাদের এখানে কোনোটাই সংযোগ হচ্ছে না। তাহলে দেখেন এখানে কোনোটাই অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ না এটা অ্যাক্টিভ, কারণ এখানে আপনার মার্জ করা যাচ্ছে না। এটাকে আমরা ডিসজয়েন্ট আকারে বলতাম, বিসংযোগ যেটা। আর আমাদের এখানে এই যে আরেকটা পোর্শন আছে সেটা হচ্ছে প্রপার সাবসেট আর সাবসেট। এটা আমি একটু পরে বুঝাচ্ছি, এখন আপাতত মাথা থেকে এটা বাদ দিয়ে দেন, একটু পরে আমি এটা বুঝাই দিচ্ছি। সংযোগ করা মানেটা কি? সংযোগ করা মানে হচ্ছে কমন অংশ। যেমন এই যে এখানে এ আর বি এর মানে যদি এখন সংযোগ বলা হতো, তার মানে কমন অংশ কি আছে? 2। এই যে মাঝখানের অংশটুকু হচ্ছে কোনটা কমন, তাহলে এটাকে আমি তখন নিয়ে নিতাম। তাহলে সংযোগ সেট মানে হচ্ছে যে কাপ আর ক্যাপ, তাই না? এই যে কাপ আর ক্যাপ, কাপ মানে কি, সব নেওয়া লাগবে। যদি এখানে কাপ নিতে বলতো যে এ ইউনিয়ন বি, ঠিক আছে, সংযোগ, তাহলে আমরা কি করতাম, এর মান বির মান সব নিতাম, তাহলে আমরা বলতাম 1 2 3 পুরাটাই আসবে। কিন্তু যখন বলতেছে এ সেট বি, ঠিক আছে, ইউনিয়ন যখন বলতেছে আমাদের, তখন তো হচ্ছে আমাদের এই কাজটা। আর যখন আমাদের ইন্টারসেক্ট করতে বলতেছে, তখন আমাদের শুধু কমন অংশটুকু আমরা নেব। দেখেন এখানে মাঝখানের অংশটুকু রিলেটেড, অ্যাক্টিভ, তার মানে কমন। আর এখানে সবগুলো অংশই, এই কাপ মানে হচ্ছে সব আসবে, আর ক্যাপ মানে শুধু কমন অংশটুকু আসবে। অর্থাৎ একটা ইন্টারসেক্ট, আরেকটা হচ্ছে আমাদের ইউনিয়ন, একটা হচ্ছে সংযোগ, আর আরেকটা হচ্ছে আমাদের এই জায়গাটাই ওই সংযোগের উল্টাটার অংশটুকু, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলতেছিলাম ইন্টারসেক্ট
এ ইন্টারসেক্ট বি, আরেকটাকে বলতেছিলাম এ ইউনিয়ন বি, এ সংযোগ করতেছি আর এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট করতেছি। ওকে, তাহলে এখন এই অংশটুকু থেকে এটা কিন্তু বাদ দিয়ে দিছি, একটু পরে আমরা বুঝবো প্রপার সেটের ব্যাপারটা। এটার সঙ্গে রিলেটেড আরো কয়েকটা জিনিস একটু জানার প্রয়োজন হয়ে যায়, সেটাও একটু আমরা দেখার চেষ্টা করি এই জায়গাটায়। ঠিক আছে, আমরা এইবারে একটু দেখে নিই আমাদের দেখার সুবিধার জন্য যে এখানে অ্যাক্টিভ হচ্ছে কোনটা বা ইনঅ্যাক্টিভ হচ্ছে কোনটা। দেখেন আমরা যখন সংযোগ করতেছি, দেখেন এই যে ইউনিয়ন যেটা আছে, সরি এটা তো ইউনিয়ন, এটা তো সংযোগ না, এটা হচ্ছে ইন্টারসেক্ট। এ ইন্টারসেক্ট বি যখন করতেছি তখন কি হচ্ছে, এ আর বি এর কমন অংশ, এটা হচ্ছে কমন অংশ আমাদের। আর যখন ইউনিয়ন করতে হয়, আমরা একটু আগে দেখে আসছি, সেখানে সবগুলো জিনিস চলে আসে। এ প্রাইম মানে কি, আমরা এটাও একটু আগে দেখে আসছি, এ কে বাদ দিতে হবে, বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে এস প্রাইম। বি প্রাইম বললে বি কে বাদ দিয়ে দিতাম। এখন দেখেন এ ইন্টারসেক্ট যদি আমাদের বি প্রাইম বলে তাহলে আমাদের কি হবে, দেখেন এখানে প্রথম কাজ হচ্ছে বি প্রাইম বের করা। বি প্রাইম মানে কি, বি পুরাটা বাদ, এটার সঙ্গে পি কিন্তু নাই, কিন্তু এটার সঙ্গে আপনি যদি এ কে নেন তাহলে এই অংশটুকু বাদ দিলে তাহলে থাকে কে, শুধু এই মাঝখানের এর অংশটুকু, তাহলে এটা কি দেখেন অ্যাক্টিভ করা আছে। আবার যখন এ প্রাইম বি বলে তার মানে কি, এ প্রাইম মানে কি এ বাদ, তাহলে এ পুরাটার অংশটুকু বাদ, এই অংশটুকু পুরাটা বাদ, তাহলে থাকলো কে এই বাকি অংশটুকু, তাহলে কমন নিলে এই অংশটুকু আমাদের চলে আসতেছে অ্যাক্টিভ হিসাবে। আর যখন এ ইউনিয়ন বি প্রাইম বলে, এটা কিন্তু ইন্টারসেক্ট ছিল, এখন হচ্ছে আমাদের ইউনিয়ন। এ ইউনিয়ন বি প্রাইম যখন বলতেছে তাহলে প্রথম কথা বি প্রাইম মানে কি, বি এর পুরা অংশ বাদ, ঠিক আছে, তারপরে এই অংশটুকু বাদ কিন্তু পুরাটাই প্রথমে, আর এর মধ্যে কে আছে এই পুরাটা, তাহলে আপনাকে এ তো নিতে বলছে পুরাটা, তাহলে এ নাও মানে এই অংশটুকু পুরাটা আসবে, তখন এই শুধু বি যেটা আছে এটা বাদ, এটা হচ্ছে শুধু বি, আর এটা কিন্তু এ পুরাটা এ, এটা পুরাটা বি, আর এটা হচ্ছে শুধু বি, কিন্তু খেয়াল করে দেখেন। ঠিক পরের আমাদের এই কাহিনীগুলো দেখেন সিম্বল দিয়ে আমরা বুঝাই দিয়ে রাখছি যে কোথায় কি ঘটতেছে। ডান, তাহলে এই অংশটুকু আমরা বুঝে গেলাম, কিন্তু যেটা বাদ দিয়ে আসছিলাম এই যে এই জায়গাটায়, যে প্রপার সাবসেট প্রকৃত উপসেট আরেকটা হচ্ছে শুধু উপসেট, এই দুইটা কিন্তু এক জিনিস নয়। যেমন আমরা একটু এই জায়গাটায় বোঝার চেষ্টা করি যে এর মানটুকু, কথার কথা ধরেন আপনার দেওয়া হইল এই সেটের মান হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, আমরা বি নামের আরেকটা সেট লিখলাম, সেখানে লিখলাম বি সেটের মানগুলো 1 2 3 4, ঠিক আছে। আমরা সি সেট এখানে আরেকটা নিলাম যার মানগুলো আমরা দিলাম 1 2, কথার কথা। এখন দেখেন এখানে বি সেটের সবগুলো কি এ সেটের মধ্যে আছে, দেখেন তাকায় একটু যে বি সেটের সবগুলো এ সেটের মধ্যে আছে, আছেই তো, তাই না? তাহলে আমরা বি সেটকে বলতে পারি যে বি হচ্ছে আমাদের সাবসেট অফ হচ্ছে কোনটা, এ, এটাকে আমরা বলতেছি উপসেট, শুধু উপসেট আর কিচ্ছু না, উপসেট বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সাবসেট। তার মানে বির উপাদানগুলো এর মধ্যে আছে, বির উপাদানগুলো এর মধ্যে আছে, বি উপসেট, এর উপসেট হচ্ছে বি, এরকম যে বি উপসেট হয় হচ্ছে এর, এরকম হচ্ছে কথাটা। এখন দেখেন এখানেও কিন্তু আমাদের সির উপাদানগুলো একটু খেয়াল করে দেখেন তো এর মধ্যে আছে কিনা, হ্যাঁ আছে তো, তাহলে সি কেও তো আমরা বলতে পারি যে এটা একটা উপসেট হবে কার, এর, কিন্তু এই সির যে উপাদানগুলো আছে সেটা কিন্তু এর চাইতে কম আছে, এই জন্য এটাকে আমরা তখন শুধু উপসেট না বলে আমরা বলি হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এখন কোশ্চেন যে প্রকৃত উপসেট আর এই উপসেট যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে প্রপার সাবসেট, এই প্রপার সাবসেটের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় হইল, পার্থক্যটা হচ্ছে এইখানে যে এই উপসেটে সবগুলো থাকবে, বির মানও যা 1 2 3 4, আবার এর মানও হচ্ছে 1 2 3 4, সবগুলো মান কিন্তু এখানে আছে, খেয়াল করে দেখেন। যদি সবগুলো মান কমন থাকে তাহলে সেটাকে প্রকৃত বলা যাবে না, বলতে হবে উপসেট। কিন্তু যদি এমন হয় যে সির মান হচ্ছে 1 আর 2 আর এর মান হচ্ছে 1 2 3 4, তার মানে কি সির মান তো এর মানের মধ্যে যা যা ছিল সেটা তো আছেই, কিন্তু কম আছে,
এই কম থাকলেই তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট হইতে গেলে সবগুলো উপসেটের মান এক হতে পারবে না, অন্তত একটা হলেও কম থাকতে হবে। এখানে চারটা, যে চারটা আছে এখানে চারটাই যদি থাকে তাহলে সেটাকে উপসেট বলা যাবে। প্রকৃত উপসেট হইতে গেলে অন্তত একটা আপনার কম থাকতে হবে। শুধু 1 হইতে পারে, শুধু 2 হইতে পারে, আপনার 1 2 3 হইতে পারে, আপনার 1 2 3 4 হইতে পারবে না, চারটায় মান থাকতে পারবে না। যদি চারটাই যদি কমন হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে উপসেট। উপসেটের চিহ্ন নিচে ইকুয়াল চিহ্নর মতন কিন্তু থাকে, এই যে দেখেন ইকুয়াল, এটা আর এটার মান সমান, ইকুয়াল কিন্তু আমাদের এরকম থাকে, কিন্তু মনে রাখেন। আর এখানে যেহেতু কম আছে তার মানে ইকুয়াল চিহ্নটা আসবে না। তাহলে এটা হচ্ছে উপসেটের চিহ্ন আর এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন। এই যে এটা প্রকৃত উপসেট আর উপসেট, এই দুইটা চিহ্ন নিয়ে কিন্তু অনেকে তালগোল পাকায় ফেলে। তাহলে কথা হচ্ছে যদি চারটার মান এটার চারটার মানের সঙ্গে মিলে যায় তাহলে সেটাকে আমরা বলতেছিলাম উপসেট শুধু। কিন্তু মূল সেট আমার চারটা, কিন্তু সেখান থেকে আমি নিয়েছি তিনটা, একটা হলেও কম আছে, অন্তত একটা কম, সেখানে দুটো কম থাকতে পারে, তিনটাও কম থাকতে পারে, অন্তত একটা যদি কম পাওয়া যায় তাহলে সেটাকে শুধু উপসেট না, বলতে হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন। তাহলে এখানে তাকায় দেখেন যে আমরা যখন এই সেটটা নিয়ে কাজ করতেছিলাম তখন এই জায়গাটায় আমাদের যে সেটটা ছিল, এই যে দেখেন এ নামের যে সেটটা, এই এ সেটটার সবগুলোর মধ্যে ভিতরেই কিন্তু আমাদের চলে আসে বি নামের একটা সেট। এই সেটের মধ্যেই আমাদের চলে আসছে এই বি নামের সেটটা, ঠিক আছে। তাহলে এই বি নামের সেটটার অংশটুকু যখন পুরোটা আছে তখন আমরা সেটাকে প্রপার সাবসেট এখানে বলতেছিলাম, যে আপনার সম্পূর্ণ অংশটুকু কি এখানে ভিতরে চলে আসছে, তাহলে বি হচ্ছে একটা প্রপার সাবসেট। এই যে এই জায়গাটায় তার মানে কি সম্পূর্ণটা আছে, কিন্তু এই যে কিছু অংশ তো বাদ আছে, দেখেন এর কিছু অংশ বাদ, তার মানে বির সবগুলো এর মধ্যে থাকলেও এর আবার অংশ বাকিই আছে এখনো। কিন্তু যদি এইরকম হতো এও যতটুকু বিও ততটুকু, একদম এটার সঙ্গে ওভারল্যাপ হয়ে গেছে, এ আর বি একই সমান, তাহলে সেটাকে আমরা প্রপার বলতে পারতাম না, শুধু সাবসেট বলা লাগতো। ওকে, তাহলে আমরা এই ভেন ডায়াগ্রামের এই অংশটুকু আশা করি সবাই বুঝে গেছেন। আমরা এই চিত্রটা দেখছি, এই রকম একটা ফিগার দেখছি, এখানে আরেকটু গল্প শুনে নিলাম আমরা। আশা করি এই অংশটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। এগুলো নিয়ে আর এখন সমস্যা থাকার কথা নয়, মানে চিহ্ন বোঝার ক্ষেত্রে সমস্যা থাকার কথা নয়। এখন আমরা একটু রিয়েল কোশ্চেন দেখব, তাহলে আমাদের আরেকটু আইডিয়া চলে আসবে যে হ্যাঁ আমরা এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করব। ঠিক আছে, তাহলে চলেন একটা রিয়েল কোশ্চেন আমরা একটু দেখে নিই যে কোশ্চেনে কি ছিল। কোশ্চেনে তারা এখানে যেটা বলতেছিল আমরা একটু দেখি কোশ্চেন। হ্যাঁ, এ এবং বি, এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট। এ হচ্ছে 35-এর গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে কোনটা, উৎপাদক। তাহলে আমাদের 35-এর উৎপাদকও বের করা লাগবে, 45-এর উৎপাদকও বের করা লাগবে, কারণ তারাই তো হচ্ছে এ আর বি সেটের উপাদান হবে, তাই না। এরপরে আমাকে বের করতে বললো যে এই দুইটা নির্ণয় করেন, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেক্ট বি নির্ণয় করতে হবে 37তম বিসিএস এর কোশ্চেন। তাহলে আমরা এখানে বলে দিলাম যে 35কে ভাঙাইলাম, 1 গুণন 35 হয় 35, আরেকটা হচ্ছে 5 7, আর তো কোনো সংখ্যা হয় না। তার মানে 35কে ভাগ করা যায় 1 5 7 আর 35, এটা ছাড়া ভাগ করা যায় না, তাহলে সেগুলোই হচ্ছে এর উপাদান। এবং 45কে ভাগ করে দেখলাম, 1 45, 3 15 আর 5 9 ছাড়া আর কোনোভাবে 45 আনা সম্ভব না, দেড়শোই। তাহলে আমরা বির মানটা বলতে পারি যে বি অর্থাৎ 45কে ভাগ করা যায় 1 3 5 9 15 এবং 45 দ্বারা। ওকে, তাহলে এগুলো হচ্ছে বি সেট আর এগুলো হচ্ছে এ সেট। এখন এই দুইটারই আমাদের একবার ইউনিয়ন করা লাগবে, একবার ইন্টারসেক্ট করা লাগবে। তাহলে আমরা প্রথমে বললাম ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা জানি যে কাপ মানে কি, সব নিয়ে আসতে হবে। দেখেন 1 আনছি, 5 আনছি, 7 আনছি, 35 নিয়ে আসছি। তাহলে এখানে 1 1 তো আছে, 3 3 এখানে নিয়ে চলে আসলাম, এই যে নতুন করে 3 নিয়ে আসছি, 5 5 এখানে নিছি, আমাদের 9, হ্যাঁ 9 এই যে এখানে নিয়ে চলে আসলাম, 5 তো আছে আমাদের, 1ও চলে আসে, 15 15 এখানে নিয়ে চলে আসলাম, 45 এই যে 45। তার মানে দুইটা সেটের মধ্যে আলাদা আলাদা যা মান আছে সবগুলো নিলেই হচ্ছে আমাদের এই জায়গাটার ইউনিয়নের কাজটা হয়ে গেল। এখন আসেন শুধু ইন্টারসেক্টের ব্যাপারটা। ঠিক আছে, ইন্টারসেক্টে কি হয়ে যায়, কমন, এই দুটার মধ্যে কমন দেখেন তো 1 1, হ্যাঁ 1 1 তো আছে, আর কি কমন 5, হ্যাঁ 5ও তো আছে, আর কেউ 7, এখানে 7 নাই, 35 35 নাই, তার মানে কমন আছে শুধু দুইটা। তাহলে এই দুটাকেই তখন আমরা এইভাবে নিয়ে নিলাম 1 আর 5কে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে দিলাম যে উত্তর এটা আর এটা, এই যে এটা হচ্ছে একটা উত্তর লাল কালের অংশ, আবার এটা হচ্ছে একটা উত্তর। আপনাকে ওইভাবে আর না লিখলেও চলবে যে এত এর মান, এ ইউনিয়ন বি এর মান এটা, যে এ ইউনিয়ন বি এটার মান হচ্ছে আপনার এটা এরকম,
আবার হচ্ছে এ ইন্টারসেক্ট বি যেটা আছে সেটার মান হচ্ছে এটা, এরকম করে বলার দরকার হবে না, আপনি সরাসরি দিতে পারেন, কারণ উত্তরে আপনার এটা এবং এটাই বলছে, এটা আগে এটা পরে বলছে, দ্যাটস ওয়াই আর লেখার আপনার প্রয়োজন পড়তেছে না। ওকে, তাহলে এটা গেল হচ্ছে এক ধরনের কোশ্চেন। এবারে চলেন আরেকটা কোশ্চেন একটু দেখে নেই, মানের সঙ্গে রিলেটেড আমাদের কাজ। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা হচ্ছে 36তম বিসিএস এ পাইছিলাম, যেখানে দুইটা লেজ লাগানো ছিল, ক এবং খ করা। ঠিক আছে, দুইটা লেজ লাগানো। তাহলে এখানে 2 নম্বর কোশ্চেনে যেটা বলতেছে সেটা হলো যে ইউ এর মানটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ ইউনিয়ন যেটা আছে, ঠিক আছে, সার্বিক সেট যেটা, এটা, তাহলে এটার মানটা দেওয়া আছে। তারপরে আমাদের বললো হচ্ছে এখানে ইউনিভার্সাল, সরি তো ইউনিয়ন তো না, ইউনিভার্সাল সেট, এটা ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল, এর মানটা তারা ডিরেক্ট বলতেছে না। এটা মনে হয় আমরা এর আগে সেটের অঙ্কগুলোর একটা গল্প শুনছিলাম, যে আমরা সেট দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এটা হচ্ছে গঠন পদ্ধতি, যদি আমি মানগুলো লিখে দিতাম, যেমন একটু আগে পাইছিলাম এর মান 1 2 3 4 এরকম মান দেওয়া থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে তালিকা পদ্ধতি, আর মান না দিয়ে যদি লজিক দিয়ে বলে দেন তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে গঠন পদ্ধতি। এখানে তাহলে কি ছিল, আমরা বললাম যে এ নামের একটা সেট ছিল, যেখানে একটা ভেরিয়েবল ছিল এক্স, এক্স এর মানগুলো কেমন হবে, যে এই এক্স এর মানগুলো হবে 3 এর গুণনীয়ক এবং এক্স এর মান 12 থেকে ছোট আসবে। দুইটা মান বের করতে বলছে, এ গুণন এ প্রাইম, আর একটা হচ্ছে পি ইন্টু এ ইউনিয়ন এ প্রাইম, আবার হচ্ছে পি ইন্টু এ আমাদের ইন্টারসেক্ট এ প্রাইম, এর উপাদানের সংখ্যা সূত্রের সাহায্যে নির্ণয় করো। তার মানে এমনি না, সূত্র দিয়ে আপনাকে নির্বাচন করতে বলছে। আমাদের কাজ ছোট হয়ে গেছে, সূত্র না বললে অনেক লম্বা হয়ে যাইতো। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা এখান থেকে ইউনিভার্সাল সেট পাই গেলাম কি কি, 3 5 6 7 এবং 9। আর এর মানটা তারা বলছে যে 3 এর গুণিতক এবং 12 ছোট। তাহলে 3 এর গুণিতক গুলো কি কি আসবে, 3 3 দোকানে 6, এই গুণিতক মানেই হচ্ছে সহজ কথা নামতা। ঠিক আছে, গুণিতক মানেই হচ্ছে নামতা। যেমন 3 এর নামতা পড়েন, 3 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, ডট 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 ডট, এগুলো হচ্ছে সব আমাদের 3 এর গুণিতক। তাহলে ওরা বলছে 3 এর গুণিতক হলেই হবে না, 12 ছোট হওয়া লাগবে। তাহলে 12 ছোট 3 এর গুণিতক এখানে কয়টা ছিল, 12 ছোট 3 এর গুণিতক ছিল 3টা। তাহলে এই 3টাকে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে এ সেট। ওকে, ডান। দ্বিতীয় কথা, এ প্রাইমের কাহিনী আমরা জানি, ইউ থেকে এ বাদ দিলে এ প্রাইম হয়। ইউ এর মান ছিল 3 5 6 7 9, 3 5 6 7 9, সেখান থেকে মাইনাস করব 3 6 9, তাহলে 3 বাদ 6 বাদ 9 বাদ, তাহলে থাকলো হচ্ছে 5 আর 7। তাহলে আমরা এ প্রাইমের মানও পেয়ে গেছি। এখন তারা আমাদেরকে বলল যে এ গুণন এ প্রাইমের মান বের করেন। এ গুণন এ প্রাইম মানে সহজ কথা, এটার সঙ্গে এটা চলে আসবে, এটার সঙ্গে এটা চলে আসবে, মানে ওই যে গুণন, যে 3 আর 5 এটা একটা আসবে উপাদান, 3 আর 7 এটা একটা আসবে, 6 5 একটা আসবে, 6 এর সঙ্গে 7 একটা আসবে, 9 এর সঙ্গে 5 একটা আসবে, 5 এর সঙ্গে 9 আসবে। তার মানে তারা এই অবস্থায় যদি গুণন অবস্থায় থাকে তাহলে সেই উপাদানগুলোকে নিয়ে আমরা এতভাবে সাজাইতে পারি। তাহলে আমাদের কত চলে আসতেছে, 3 দোকানে 6টা, 1 2 3 4 5, এই হচ্ছে 6টা। এখানেও আমাদের কাজ শেষ না, আমাদের খ নাম্বার আরেকটা কাজ করতে বলছে। সেই কাজটা হচ্ছে কোন কাজ, সেই কাজটা হচ্ছে এই এ ইউনিয়ন এ প্রাইম বের করতে বলছে। এর মান আমরা জানি, এ প্রাইমের মানও আমরা বের করছি, ইউনিয়ন মানে যা আছে সব নেবেন। তার মানে 3কে নিতে হবে, 6কে নিতে হবে, 9কে নিতে হবে, 5 তো আমরা নিবই, আবার 7কেও নিতে হবে, যা আছে সব নিলেই হচ্ছে আমাদের এই জায়গাটার ইউনিয়নের কাজটা। এই জায়গাটায় আমরা কমাও দিতে পারি অথবা সমান চিহ্ন দিয়ে বলতে পারেন উপাদান সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে, উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কয়টি, 5টি। কেন এটা লিখলাম, কারণ ওরা বলছে খ নাম্বারের কোশ্চেনে একটু তাকান, যে এটার উপাদান সংখ্যা সূত্রের সাহায্যে নির্ণয় করুন। এর উপাদান সংখ্যাটা সূত্রের সাহায্যে এখন আমাদের নির্ণয় করতে হবে যে এই দুটার উপাদান কত চলে আসবে। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশে চলে আসি, যে অতএব এই যে এটা কার অংশ দেখেন, এই যে পি আর হচ্ছে আমাদের এ ইউনিয়ন এ প্রাইম, আর একটা হচ্ছে পি মানে হচ্ছে পাওয়ার, যে এ ইন্টারসেক্ট এ ইনভার্সের আমাদের পাওয়ার সেট কতটি সেটা নির্বাচন করতে হবে। ঠিক আছে, তাহলে এখন প্রথম অংশটুকু আমরা পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় অংশে যেটা চলে গেছিলাম সেখান থেকে আমাদের উপাদান পাইলাম, এই উপাদানের সংখ্যাটা যেটা আসছে এখান থেকে পাওয়ার সেট বের করতে হবে। পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার উপাদানের সংখ্যা, এটা হচ্ছে নিয়ম। যেমন আপনাকে ধরেন যদি বলা হয় যে 1 2 এবং 3 এটাকে কতভাবে সাজানো যায়, দেখেন আপনি এটাকে সাজাইতে পারে শুধু 1 নিব, শুধু 2 নিব, শুধু 3 নিব, বা 1 আর 2 নিব, বা 1 আর 3 নিব, অথবা একটাকেও নিব না। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এগুলো তো সবগুলো কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
এগুলো সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না, যেহেতু ফাঁকা সেট। তাহলে কয়টা সাজানো যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম আরো তো সাজানো যাচ্ছিল, তাই না? আমরা এখান থেকে কি করতে পারি? 1 2 নিছেন, 1 3 নিছেন, কেন 2 3 কি হইতে পারে না? হ্যাঁ, তাও তো হইতে পারে। আমি কি তিনটাকেও নিতে পারি না? 1 2 3 এটাকেও তো নেওয়া যাইতে পারে। তার মানে টোটাল আমাদের এই জায়গাটায় আসতেছে 1 2 3 4 5 6 7 8টা। তার মানে তিনটা উপাদানকে আমি সাজাইতে পারি 8 ভাবে। এই 8 ভাবেটাই আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 করলে 8 চলে আসে। পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে 2 ইনটু উপাদান। এই 2 এর পাওয়ার যদি উপাদান দিয়ে দেন তাহলেই হচ্ছে আমাদের পাওয়ার সেট বা সেটের আমাদের শক্তি। এই সেটের শক্তি বের করার নিয়মই হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে উপাদানের সংখ্যা। এই সেই আমরা তখন সূত্রের মাধ্যমে বের করছি। p ইনটু a ইউনিয়ন a প্রাইমের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। সূত্র হচ্ছে আমাদের এই 2 এর পাওয়ার দিতে হবে উপাদানের সংখ্যা। আর লিখতে হইলো না, একবারে আপনি লিখে দিয়ে লিখতে পারবেন হচ্ছে কত এখানে চলে আসলো 32। সেম অ্যাজ a ইন্টারসেক্ট এ প্রাইম, এটার মান হচ্ছে আমাদের ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে একটাও না, উপাদান মানে হচ্ছে 0। তাহলে আমরা এখন সূত্রের মাধ্যমে বের করি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই সেই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এই জায়গাটায় ডেফিনেটলি আমাদের উচিত ছিল 1 নম্বরের নিচে উত্তর লেখা। 1 নম্বরের নিচে উত্তর লেখা উচিত আমাদের, এটা অবশ্যই, যে উত্তর এই অংশটুকু যা পাবেন সেটাই আপনি এখান থেকে লিখে দিচ্ছেন। ঠিক আছে। 2 নম্বরের শেষেও কিন্তু অবশ্যই কি লেখা উচিত? উত্তর। উত্তর কত লিখবো আমরা? 32 আর আরেকটা পাইছিলেন 1, তাহলে আমরা উত্তর লিখবো 32 এবং 1। এটা লিখতে হবে, কিন্তু আমি কিন্তু লিখি নাই, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা মনে করেন না যে 1 এর নিচে আমি তো উত্তর বের করছি, 2 এর নিচে তো উত্তর বের করছি, না। উত্তর কথা না পাইলে সেটাকে কখনোই দেখা হবে না। সেটা পুরাতন গল্প আমাদের, যে কোনো কোশ্চেনের অ্যান্সার বের করা যাচ্ছে কিনা বা অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা সেটার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? উত্তর কথাটা লিখে দিতে হবে। উত্তর না লিখলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। ওকে, ডান। তাহলে আমরা আরেকটা কোশ্চেন একটু দেখার চেষ্টা করি, দেখি কেমন হয়। 3 নম্বর একটা কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ বেসমেন্টের কোশ্চেন। যে এগুলো মনে হয় আমরা পিলিতে করে আসছে, দেখেন মজার ব্যাপার। কিন্তু এগুলো পিলিতে করছে অনেক সময় এরকম করে যে টি ইজ ইকাল টু এরকম ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, যে শুধু এ শুধু বি মাইনাস হচ্ছে আমাদের এ বি অর্থাৎ কমন সংখ্যা প্লাস হচ্ছে আমাদের নেগেটিভ বা ফেল করছে, এইরকম ফর্মুলা দিয়ে হচ্ছে প্রিলি পাস করা যাবে। এটা প্রিলির জন্য কারেক্ট। কিন্তু এই ফর্মুলা আপনি কখনোই কোনো রিটেন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন না, এটা সাবধান। হয় আপনাকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে অথবা ফর্মুলা দিয়ে আপনাকে কভার করতে হবে। তাহলে কোশ্চেনে কি ছিল সেটাই দেখে নিই। একটি স্কুল পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাস করে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 360 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে তাহলে কতজন অংশগ্রহণ করছে? এটা ধরেন একটা সাবজেক্ট, সেটাতে বলছে 70%, আরেকটা সাবজেক্টে 80%। আমাদের উভয় বিষয়ে এই জায়গাটায় কি করছে, তারা গণিতে এবং এত বিষয়ে পাস করছে বলছে, 10% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এই ফেলটা বলে দিছে হচ্ছে 10। এগুলো সব কিন্তু ছিল দেখেন পার্সেন্টেজে, পার্সেন্টেজে, এটাও বলে দেওয়া আছে পার্সেন্টেজে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যে যেটা উভয় বিষয়ে, সেই উভয় বিষয়টা পার্সেন্টেজে না বলে জন দিয়ে বলতেছে 360 জন। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এই জনের সঙ্গে শতকরার একটা রিলেশন নিয়ে আসতে হবে, তাহলে অঙ্কটা করা যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি x% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, ধরে নিছে, জানি না এই যে এটা পার্সেন্টেজ তো জানি না, x ধরলাম। তাহলে শুধু গণিতে পাস করবে কতজন, বিয়োগ করে নিয়ে আসবো আমরা পুরোটা থেকে x, তাহলে বাদ। ঠিক আছে। শুধু বাংলাতে পাস করবে বাকিটুকু, কারণ এই যে আমরা জানি এরকম অংশটুকু, যে এটা ধরেন হচ্ছে বাংলা, এই বাংলায় কত 70, সরি গণিতে হচ্ছে 70, বাংলায় হচ্ছে কত 80, আর উভয় বিষয়ে পাস করছে কত বলছে x%। তাহলে এখন চিন্তা করেন তো, এই যদি ফিগারটা হয় তাহলে এই নীল কালার ব্লু কালারের মধ্যে কে আছে? পুরাটার মধ্যে 70, এখানে x, তাহলে এই নীল কালারের অংশের মধ্যে আছে 70 বিয়োগ x, তাহলে 70 মাইনাস x। অর্থাৎ যদি আপনাকে শুধু বলে, যেমন শুধু বাংলা, তাহলে বাংলা থেকে বোধ বিয়োগ, শুধু ইংলিশ, ইংলিশ থেকে বোধ বিয়োগ, শুধু গণিত, গণিত থেকে বোধ বিয়োগ, তাই না? তাহলে শুধু গণিত মানে হচ্ছে গণিত কত ছিল 70, সেখান থেকে বোধকে আমরা বাদ দিয়ে দিলাম, উভয় বাদ দিয়ে দিলাম। সেম অ্যাজ শুধু বাংলা মানে কি, বাংলায় ছিল 80, সেখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম উভয়কে। তার মানে শুধু আর গণিত, এটা কিন্তু এক কথা নাই, শুধু গণিত আর গণিত দুই জিনিস। এটা কে?
এটা হচ্ছে গণিত, ঠিক আছে, এটা গণিত। কিন্তু এই মাঝখানে অংশে যেটা পাইছিলেন সেটাকে বলা হচ্ছে শুধু গণিত। এরা শুধু গণিত, গণিত ছাড়া অন্য কোথাও যায় নাই। কিন্তু গণিত বলা মানে হচ্ছে পুরো অংশটা। তাদের কিছু অংশ শুধু গণিত হইতে পারে, কিছু অংশ আবার আমাদের এখানে মিক্সড হয়ে যেতে পারে বাংলার সঙ্গেও। কিন্তু শুধু গণিত মানে যারা গণিত ছাড়া অন্য কোথাও যায় নাই। তাহলে এই অংশটুকু আশা করি বুঝে গেছেন। এখন আমরা বললাম যে গণিত বা বাংলা বা উভয় বিষয়ে পাস করে কত। তাহলে গণিত বা বাংলা বা উভয় বিষয়ে পাস করার সংখ্যাটা এখন আমাদের দরকার। তাহলে গণিত বা বাংলা বা উভয়, তাহলে গণিত হচ্ছে আমাদের কত, 70 বিয়োগ এটা, এই যে এটা হচ্ছে আমাদের গণিত। বাংলায় হচ্ছে আমাদের কত, 80 বিয়োগ এটা হচ্ছে বাংলায়। উভয় বিষয়ে কত ছিল সেটা বলে দিয়েছেন এক্স। এই সবগুলো মিলে যেটা পাইলাম সেটা হচ্ছে গণিত বা বাংলা বা উভয় বিষয়ে পাস। তার মানে এই পুরো অংশটুকু আপনি পেয়ে গেছে। এখন আবার বলতেছে আবার 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলে গণিত গণিত বা বাংলা বা উভয় বিষয়ে পাস করে তাহলে কতজন। তাহলে দেখেন এই পুরা সেগমেন্টটার মধ্যে ছিল হচ্ছে 100%, 100% মানে হচ্ছে সবগুলো। তাহলে সেখানের মধ্যে ওরা বলছে 10% ফেল করছে। তাহলে এই 100 থেকে 10 বাদ দিলে পাওয়া যায় কত, 90। এই 90 তো হচ্ছে এই অংশ। তার মানে এই 90টাই হচ্ছে আমাদের মূলত এই অংশটুকু, ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে 150 বিয়োগ x% বলা আর 90% বলা একই কথাই। এখান থেকে x এর মান চলে আসলো 60। আর এই 60% হচ্ছে কারা, উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাস কোশ্চেন বলেই দিছে 360। তাহলে এখান থেকে আমরা 100% এর মান নিয়ে চলে আসলাম। 100% মানে হচ্ছে আমাদের মোট। এটা আর বলার দরকার হয় না, আপনি চাইলে ডেফিনেটলি নিতে পারেন এই জায়গাটায় কথা লিখে যে মোট 100%। এটাই আমি এখান থেকে লিখে দিছি একবারে, এই জন্য আর সাইড নোট দিতে হয় নাই আমার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার সেটা হলো 600 জন। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের সরল দ্বিঘাতের অংশটুকু। এটার সঙ্গে আমরা করছিলাম ধারার অংশটুকু, সেটার সঙ্গে আমরা করলাম হচ্ছে সেট এবং হচ্ছে ভেনচিত্রের অংশটুকু। তাহলে এই অংশটুকু যদি মোটামুটি আমরা একটু কাভার করতে পারি তাহলে একটা ধারণা আমাদের চলে আসতেছে যে রিটেনের কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, সেটা লিখতে হয় কিভাবে। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের আজকের জিনিসগুলো। তাহলে আজকে আপাতত আমরা এখানেই রেখে দিচ্ছি। তাহলে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ক্লাসের জন্য রেডি হয়ে যান। সবাই মেন্টালি ভাবে প্রিপারেশন নিয়ে ফেলেন। এবং অনেকটুকু কিন্তু আমরা লেসন চলে আসছে, কিন্তু তার মানে আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি। আপনাদের অবশ্যই উচিত এখন বাসায় ভালো করে প্র্যাকটিস করা। প্র্যাকটিসগুলোর সময় যে ধরনের প্রবলেম হবে এগুলো আমাদের সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করবেন আপনারা, ঠিক আছে। তাহলে যারা 41তম বিসিএস এর পরীক্ষা আমরা দিতে যাবেন রিটেনের জন্য, তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে